আসসালামু আলাইকুম। আদাব, আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 79-এর আমাদের 13তম ক্লাস, এবং আজকের টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। এখন কথা হলো যে আমাদের কিন্তু আগামী ক্লাসে, আহ, আমি একটু বলে দিই আবার। আগামী ক্লাস আমাদের হবে 30 তারিখ, এবং আগামী ক্লাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? তো আমি লাগলে লিখে দিই, আগামী 30 তারিখ, 30 নভেম্বর, 30 নভেম্বর, 30 নভেম্বর, মিড টার্ম, মিড টার্ম পরীক্ষা। ঠিক আছে? তো আগামী 30 নভেম্বর হলো আমাদের মিড টার্ম পরীক্ষা। তো মিড টার্ম পরীক্ষাগুলো আমরা ভালো মতো দিব। এখন কথা হলো, নর্মালি আমাদের কোনো পোস্ট আর কি দেওয়া হয় না। এবং আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের এখানে নিয়ে আগে থেকে বলে রাখি, কিছু কিন্তু রিটেন হবে এবং কিছু কিন্তু MCQ হবে। ঠিক আছে? মেসেজ করতে থাকে আমাকে। যাই হোক, কিছু MCQ হবে, কিছু হবে MCQ, কিছু MCQ, আর কিছু হবে রিটেন। এবং রিটেনের মার্কস আপনি যাই লেখেন না কেন, রিটেন কিন্তু ভুল দেখাবে, রিটেনের মার্কস কিন্তু যোগ হবে না প্রথমে। ঠিক আছে? রিটেন এর এর মার্কস যোগ হবে না। আমি কথা বুঝতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? যোগ হবে না। গুগল ফর্মে রিটেনের মার্কস প্রথমে যোগ হবে না। ছোটখাটো রিটেন যেগুলো আর কি দিবেন, যেগুলো MCQতে হবে, সেগুলো কিন্তু যোগ হবে। এবং রিটেন যেগুলো আনসার করবেন, এগুলো কিন্তু যে মার্কস পাবেন, এটা কিন্তু যোগ হবে না। পরে যখন আমি খাতাগুলো দেখব, ওগুলোর মার্কস আর কি ওখানে যোগ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? সবাইকে বিষয়টা ক্লিয়ার? আমাকে কিন্তু সবাই মেসেজ দেওয়া শুরু করবেন না, স্যার আমার কিন্তু এখানে আমি 25 পেয়েছি, 20 পেয়েছি, বা এই 15 পেয়েছি, স্যার আমার তো আর 15, আমার এখানের জন্য আটকে গেছে স্যার, রিটেন আমি আনসার করেছি, আমার তো দেননি স্যার, এখন কি করব? ঠিক আছে? আমি কিন্তু এরকম কোনো কমেন্টে বা এখানে আমি স্ক্রিনশট কিন্তু দেখতে চাই না। আমি কি বুঝাতে পেরেছি কথাটা? সবাই যেটা করে, যে আমি বলেছি যে রিটেনের মার্কস যোগ হবে না, তারপরেও আপনারা মানে এখন ডিপ্রেসড হয়ে হন আর যেভাবেই হন, আপনারা যখন দেখেন আপনাদের রিটেনের মার্কসটা যোগ হয়নি, আমি এখানে লিখে রেখেছি, আপনারা আনসার দিয়ে দেখবেন যে শিক্ষক নিজে মার্কসটি পরবর্তীতে দিবে। তারপরেও আপনারা যেটা করেন, ওইটা দেখা সত্ত্বেও বাংলাটা আর কি পড়তে আর কি পারেন না কেন জানি, তারপরও আপনার ওইটা বাংলা লেখা আছে এখানে, আপনারা যখন আনসার করবেন, গুগল ফর্ম যেহেতু, ওখানে কিন্তু বাংলা লেখা আছে। ঠিক আছে? তারপরও আপনারা কিন্তু ওখানে বাংলাটা পড়া সত্ত্বেও ওই জায়গাটা পড়েন না। তারপরে আপনি আমাকে মেসেজ করেন, তারপরে আমাদের পোস্ট এখানে করা শুরু করেন, মেসেজে কমেন্ট করা শুরু করেন, মানে কমেন্টের নিচে দেওয়া শুরু করেন, স্যার এটার কেন মার্কস দেওয়া হয়নি। তো আমি এই কথাটা বারবার আর কি বলে দিলাম, যাতে সবাই মিলে কমেন্ট না করা শুরু করেন। একজন দুজন কমেন্ট করলে সমস্যা হয় না, যখন 10-15 জন মিলে কমেন্ট করা শুরু করে, তখন কিন্তু সমস্যা। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? ইয়েস বা নো বলেন। সবাই কি ক্লিয়ার? আশা করি এ ক্লিয়ার। তো গতকাল আমি অলরেডি বলেছি, লাগলে আমি আবারও বলছি, যে আমাদের কিন্তু আজকের, গতকালের ক্লাস এবং আজকের ক্লাস থেকে শুরু করে আগের সব টপিকের উপর পরীক্ষা হবে, এক্সাম হবে, MCQ এবং স্মল রিটেন
কোশ্চেনগুলো নিয়ে আর কি সবগুলোরই পরীক্ষা হবে। এক্সামের হবে আমাদের শিডিউল টাইমে আর কি পরীক্ষাটা হবে। আমাদের ইয়ে হবে গুগল ফর্মের মধ্যে। এটা আমি আর চেঞ্জ করার কথা মনে নেই। এক্সাম হবে আমাদের গুগল ফর্মে। আপনি ভিউ রেজাল্টসে নিজের রেজাল্ট দেখতে পারবেন। তো আমি এখনো বললাম, আবারও বলছি, ভিউ রেজাল্টসে শুধুমাত্র এমসিকিউর মার্কসটা পাবেন, রিটেনের মার্কস কিন্তু পাবেন না। ঠিক আছে, রিটেনের মার্কস পরবর্তীতে যোগ হবে। এবং আমি বলে দিই, আমি কিন্তু এটার রেজাল্ট শিটটা আমি প্রকাশ করব না। ঠিক আছে, আমাদের পরবর্তী ক্লাস যখন হবে আপনাদের ভুলগুলো আমি ধরিয়ে দিব। ঠিক আছে, ভুলগুলা আমি ধরিয়ে দিব। তারপরে হলো আমাদের এই যে পোস্ট করার, যখন পোস্ট করার 2 ঘন্টার পরে এক্সাম দেওয়া যাবে না। তো পোস্ট করার পরে যখন 2 ঘন্টা ক্লাস টাইম যেটা হবে, তারপরে আমি কিন্তু পোস্টটা ডিলিট করে দিব। এবং আমাদের যদি কেউ একবার সাবমিট করার পরে পরবর্তীতে আবার সাবমিট করেন, তাহলে কিন্তু আপনাদের এক্সামটা বাতিল হয়ে যাবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? অনেকেই আছেন অনেক বুদ্ধিমান মানুষ, ওনারা একবার দিয়ে আবার দিতে চান। আপনাদের নাম অথবা রোল নাম্বার একই যদি আমি দেখতে পাই, আপনাদের কিন্তু আমি বাদ দিয়ে দিব। ভুল রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি দিলে এক্সাম বাতিল করা হবে। এবং এক্সামের দিন কিন্তু কোনো ক্লাস হবে না। ঠিক আছে, আপনাদের ক্লাস না হয়ে শুধুমাত্র পরীক্ষা হবে। তো তারপরে হলো যে আপনাদের পরীক্ষার টাইম হবে 40 মিনিট, মার্কস হলো 50 এবং পাস মার্ক হলো 25। গতকালও বলে গত ক্লাসেও বলেছি, আজকেও বলে দিলাম। এ নিয়ে আশা করি আর কোনো কনফিউশন হবে না। দয়া করে ভিডিওটা আবার বারবার করে দেখবেন। ঠিক আছে, একবারে বারবার করে দেখবেন। উম, একবার ক্লিয়ার না হলে 3বার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী কথা হলো আপনাদের স্টুডেন্ট রোল। যদি আপনারা ভুলে যান কোনো কারণে, আপনারা অফিসে কল দিবেন। অফিস টাইম হলো 10টা থেকে 5টা। অফিসে কল দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটা বলে দিবেন, তাহলে কিন্তু আপনাকে আপনার যে স্টুডেন্ট রোলটা আছে আপনাকে বলে দিবে। ঠিক আছে, স্টুডেন্ট রোলটা আমাদের যে শিট আছে ওখানে কিন্তু আপনার স্টুডেন্ট আইডি দিয়ে বলা আছে। ঠিক আছে, স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট রোল এটা কিন্তু একই কথা। ঠিক আছে, তো ওইখানে কিন্তু লেখা আছে এলডিএম দিয়ে সামথিং। ঠিক আছে, তো আমরা অলরেডি এক্সাম দিয়ে সবকিছু কথা বলা হয়ে গেল। আশা করি এখন ক্লাসে আমাদের চলে যাই। আহ, আমাদের এক্সাম স্টার্ট টাইম ঠিক আমাদের শিডিউল টাইমে 7টার দিকে। ঠিক আছে, কয়টা এমসিকিউ থাকবে কয়টা রিটেন থাকবে এটা জানার দরকার নেই। 50 আমাদের মার্কস হলো 50, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে নাহিদ মুন? ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস হলো কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, আমাদের ক্লাস হলো আজকে কিওয়ার্ড রিসার্চ। তো এক্সাম নিয়ে আমাদের যেহেতু সবার সবকিছু ক্লিয়ার, আমি কিন্তু এক্সাম নিয়ে আর কোনো কনফিউশন শুনবো না। আমি কিন্তু কয়েকবার বলে দিয়েছি এবং আমি কিন্তু এটা নিয়ে পোস্টও করছি না। ঠিক আছে, তো আপনাদের কিন্তু নিজ নিজ দায়িত্বে বিষয়টা জেনে নেবেন। লাগলে আমি যখন এই ভিডিওটা প্রকাশ করব নিচে কমেন্টে যদি আমার মনে থাকে আর কি, তাহলে আমি বলে দিব 30 তারিখে এক্সাম। ঠিক আছে, নেক্সট ক্লাস মানে আমাদের শনিবারে এক্সাম হবে। তো কিওয়ার্ড রিসার্চ, তো কিওয়ার্ড রিসার্চটা বিষয়টা আমরা বুঝে নিই। কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস, তো আমাদের কিন্তু এইগুলো টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিবিএন, এসিআরপি, ব্যাকলিঙ্ক, তো এইগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানা লাগবে, এগুলার টার্মগুলো। ঠিক আছে, তো নর্মালি আপনাদের কিন্তু এইগুলো গুগলে সার্চ দিয়ে জানা লাগে। তো আপনাদের জন্য আর কি আমি যেটা করেছি এগুলো সব আমি লিখে রেখেছি, যাতে আপনাদের কষ্ট করে এই গুগলে গিয়ে টাইপ করে এগুলো জানানো লাগে। তাহলে টিএ মানে কি হবে? টিএ মানে হলো টপিক অথরিটি। ঠিক আছে, ডিএ মানে হলো ডোমেন অথরিটি, পিএ মানে হলো পেজ অথরিটি, টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো, সিএফ মানে হলো সাইটেশন ফ্লো, ডিআর মানে হলো ডোমেন রেটিং, ইউআর মানে হলো ইউআরএল রেটিং,
পিবিএন মানে হলো পাবলিক ব্লক নেটওয়ার্ক, এসিআরপি মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এবং ব্যাকলিঙ্ক মানে আমরা অলওয়েজ আগে থেকেই জানি এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট। তো আপনারা যেটা করবেন, এটা যেহেতু আমি আপনাদের জন্য সব লিখে রেখেছি, আপনারা একটা স্ন্যাপশট নিয়ে রাখেন, ঠিক আছে? কারণ আপনাদের কিন্তু ভবিষ্যতে যখন মার্কেট প্লেসে আর কি যাবেন, তখন যদি আপনারা এসইও টাইপের কোনো কাজ করেন, আপনাদের কিন্তু এত বড় করে টপিক অথরিটি কাকে বলে, ডিএ কাকে বল, ডোমেন অথরিটি কিন্তু বলবে না, পেজ অথরিটি বলবে না, আপনাদের কিন্তু টিএ, ডিএ, পিএ, টিএফ, সিএফ এভাবে করে ছোট ছোট অক্ষর করে বলবে। তো আপনারা যারা আর কি আছেন সবাই কিন্তু একটা স্ন্যাপশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে, এবং পরবর্তীতে নোটে লিখে রাখবেন, ঠিক আছে? সবার স্ন্যাপশট নেওয়া শেষ? স্ন্যাপশট বা স্ক্রিনশট যেটা বলেন, যারা আর কি স্ক্রিনশট বুঝেন, মোবাইলে স্ক্রিনশট বুঝেন, তাহলে স্ক্রিনশট যেটাই মনে করেন সেটা আর কি নিয়ে রাখেন, ঠিক আছে? সবার নেওয়া হয়ে গিয়েছে? এখন কথা হলো এগুলো আমাদের কেন দরকার, ঠিক আছে? আমি ধরে নিলাম যেহেতু আপনারা কয়েকজন বলেছেন হয়ে গেছে, তাহলে আমি ধরে নিলাম সবার নেওয়া হয়ে গেছে। এখন কথা হলো যে আমাদের এটা কেন দরকার। তাহলে আমরা একটু ইসে যাই, আমরা একটু গুগলে যাই। গুগল থেকে আমরা এখান থেকে না গিয়ে আমি ইনকগনিটো মোড যাই। ওখানে লেখা আছে, যেটা হতে পারে আমার দুই একটা কথা। ব্যাকলিঙ্ক মানে কি? ব্যাকলিঙ্ক মানে আমি অলরেডি অনেকবার বলেছি, বেলাল হোসেন, ব্যাকলিঙ্ক মানে হলো আমরা যখন একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে যাই আর কি, যেটা সেই ওয়েবসাইট না, সেটা হলো ব্যাকলিঙ্ক। যেরকম আমরা পিন্টারেস্টে কাজ করেছি না বেলাল হোসেন, পিন্টারেস্টে যখন আমরা একটা ক্লিক করি, সেটা কিন্তু সেই ওয়েবসাইটে না গিয়ে অন্য ওয়েবসাইটে চলে যায়, সেটা কিন্তু ব্যাকলিঙ্ক। তারপর যখন আমরা পিন্টারেস্টে কাজ করেছি, এই লিঙ্কডইনে যখন আমরা লিখেছিলাম, মনে আছে আমাদের? লিঙ্কডইনে যখন আমরা একটি আর্টিকেল লিখেছিলাম, রেফারেন্স দিয়েছি না, ওটাও কিন্তু ব্যাকলিঙ্ক। আমি কি বোঝাতে পেরেছি? রেফারেন্স দেওয়ার জন্য। তো ব্যাকলিঙ্কটা হলো আমি যখন আরেকজনকে অন্য একটা জায়গায় ট্রাফিক করার জন্য, অন্য একটা ওয়েবসাইটে ট্রাফিক করার জন্য ব্যবহার করি, সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমাদের যারা এসইও নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য বড় একটা মার্কেট প্লেস হলো এসইও ক্লার্ক। তো আমরা এসইও ক্লার্কে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে এখানে আছে যে 250 পার্মানেন্ট ডিএ, ডিএ 50+ পিবিএনস এসিও হোমওয়ার্ক। প্রথমটাই আমরা গিয়ে দেখি। তো উনি বলেছেন 250 অ্যান্ড পার্মানেন্ট ডিএ 50+ অ্যান্ড পিবিএনস এসিও হোম পেজ ব্যাকলিংস ফর $50, ঠিক আছে? এবং সে এখানে কি কি করবে, আর এখানে যদি আমি নিচে নামি, হাই কোয়ালিটি পারফর ব্যাকলিংস, গ্যারান্টি টেক্সট টিম, হাই ডিএ প্লাস, গুগল ইংলিশ ডোমেন, ডু ফলো, পার্মানেন্ট লিঙ্কস, লেটেস্ট গুগল আপডেটস, ভেরি লো ওবিএল, আর অনেক কিছু আর কি লিখেছে। তো ওনার এখানে অনেক ধরনের কথা আছে, তো আমরা আরো কিছু দেখি। উম, আপনারা যেটা একটু বুঝবেন, বিল্ড 5 পেজ পোস্ট উইথ ডিএ 90+ পিবিএনস লিঙ্কস ফর $20। তাহলে সে বলেছে যে 70 পিবিএন এর ডিএ এর উপরে সে করবে, ডিএ 80-র উপরে করবে, ডিএ 90-র উপরে করবে, এবং পিবিএন লিঙ্ক কিছু করবে। তো আমরা যদি ডিএ এর অর্থ আমরা যদি না জানি, পিবিএন এর অর্থ যদি না জানি, তাহলে আমরা কিন্তু এগুলো বুঝতে পারবো না, ঠিক আছে? এখন আপনারা বলেন এগুলো সম্পর্কে জানার কি ইন্টারেস্ট আছে নাকি নাই? আপনাদের কি জানার ইচ্ছা আছে? আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু আছে। কাজ শিখা তো পরের কথা, আমরা আগে তো জানতে হবে যে আসলে বিষয়টা কি, তাই না বলেন? তাহলে বুঝলাম যে আমাদের এই যে, ওরা কিন্তু আর এখানে লেখে নাই, আমি যেভাবে এই সুন্দর মতো এভাবে আলাদা করে লিখে দিয়েছি যে
টিএম মানে টপিক অথরিটি, ডিএম মানে ডিমান্ড অথরিটি, এভাবে কিন্তু লিখে দেওয়া নেই, ঠিক আছে? শুধুমাত্র লিখে দেওয়া আছে, এভাবে দাগাবেন না, ঠিক আছে? দাগালে কিন্তু ওইটা আর যায় না। তো এভাবে করে যদি আমরা দেই তাহলে কিন্তু কি হয়, ঠিক আছে? তো এখন আমরা আপাতত জেনেছি, এখন আমি আপনাদের সবগুলো বিষয় নিয়ে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি যে এই জিনিসগুলো আসলে কি, ঠিক আছে? তো প্রথমটা হলো টপিক অথরিটি। টপিক অথরিটিটা কি? টপিক অথরিটিটা হলো এটি ওয়েবসাইটের এই নির্দিষ্ট সাবজেক্টের উপরে কতটা এক্সপার্ট আপনি, সেটা আর কি বোঝায়। আপনার ওয়েবসাইটটা যেটা আছে সেটা, সেই ওয়েবসাইটে যে সাবজেক্টের উপর বানানো আছে, সে সাবজেক্টটা কতটা এক্সপার্ট সেটা আর কি বোঝায়। এই মেট্রিকটি সাধারণত কন্টেন্টের কোয়ালিটি, কম্প্রিহেন্সিভনেস এবং সেই টপিকের উপরে কতটা অ্যানালাইসিস করা হয় সেটা আর কি বোঝায়। যেসব ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি, ঠিক আছে, এটা একটি মনে করেন পরিমাপ টাইপের, এক একটা নির্দিষ্ট পরিমাণ আছে 1 থেকে 100, তো এরকম টপিক অথরিটি বেশি, সাধারণত সার্চ ইঞ্জিনের চোখে সেই সেই টপিক অথরিটির উপর রিলেবিলিটি এবং বিশেষজ্ঞতা বা বিশ্বস্ত বেশি হিসেবে ধরা হয়। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে আপনি আরো ভালো মতো বুঝবেন। উদাহরণ হলো, টপিক অথরিটিকে ভাবুন একজন টিচারের কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর কতটা গভীর নলেজ রয়েছে তার মতো। একটি ওয়েবসাইট সেই টপিকের উপর কতটা ডিটেলড এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করে, সেই সাবজেক্টের উপর তার উপরে এটি ট্রাস্টেড বা প্রতিষ্ঠা আর কি করতে পারে, সেটি গুগলের চোখে সার্চ ইঞ্জিনের রেজাল্টের টপিকের উপরেও কিন্তু রেসপেক্টেড হয়ে ওঠে। তো আমরা বুঝতে পারলাম টপিক অথরিটিটা কি। টপিক অথরিটি হলো একটি ওয়েবসাইটের, যে একটি ওয়েবসাইট যে কোনো একটা বিষয়ের উপর যখন করা হয়ে থাকে সেটা কত বেশি, কন্টেন্টটা কত বেশি রিচ আছে, কত বেশি আর কি আছে, ওই বিষয়ের উপর গভীর নলেজ আছে। তাহলে আমাদের গুগল যে আছে, গুগল মামা আছে, উনি আর কি বুঝেন যে এই বিষয়ের উপর সে তত বেশি পারদর্শী এবং ওকে এখানে আর কি দেওয়া যায়, মানে এখানে ইউজারকে বেশি ট্রাফিক দেওয়া যায়। তো টপিক অথরিটিটা কি জন্য আমরা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পেরেছি, এবং বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি। তো এরপরে হলো আমাদের এসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো আমি আগে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ওখানে লাস্টে লিখেছি, কিন্তু এখন কেন লিখলাম এটা আমি একটু পরেই বুঝতে পারবেন। এসিআরপি হলো সেই পেজের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর প্রশ্নের উত্তর হিসাবে প্রদর্শন করে। আমরা যখন একটি গুগলে সার্চ দেই, তো গুগলে সার্চ দেওয়ার পরে যখন ওখানে যে আসে না উপরের দিকে রাখে প্রথম দিকে, এটা কিন্তু এসিআরপি নির্দেশন করে। এসইও এর মূল লক্ষ্য হলো ওয়েবসাইটের ওয়েব পেজে এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা, কারণ উচ্চ র্যাঙ্কড ফলাফলগুলি সাধারণত বেশি ট্রাফিক পায়। তো আমাদের যে এই ওয়েব পেজের মধ্যে যেটা সবার উপরে যাবে, এই এসইআরপি এর অ্যালগোরিদম অনুযায়ী সেটাই কিন্তু আমাদের সবার বেশি আর কি, সবার ট্রাফিক বেশি পাবে। তো এসইআরপির সাথে আমরা কিসের তুলনা করতে পারি, আমি একটু উদাহরণ দেই। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটি হলো এটি স্কুলের রেজাল্ট বোর্ডের মতো, ঠিক আছে? এ শীর্ষে ছাত্রদের তালিকার মতোই আর কি। তো সবাই কিন্তু তালিকার শীর্ষে থাকতে চায়, কারণ তারা সবচেয়ে বেশি স্টুডেন্ট টিচারদের বা সবার কিন্তু নজরে পড়ে, ঠিক আছে? যদি আমার কথাগুলো না বুঝতে পারেন বলবেন, স্যার আমি কিছুই বুঝিনি, আমি বুঝিয়ে দিব। তারপরে হলো ডোমেন অথরিটি। ডিএ কিন্তু আমাদের অনেক বেশি দরকার হবে। ডোমেন অথরিটি হলো ডিএ, মোজ দ্বারা তৈরি। এখন মোজটা কি? মোজ হলো একটা কোম্পানি, ঠিক আছে? মোজ এদের কাজ হলো কিওয়ার্ড নিয়ে সম্পূর্ণ কাজ করে। এটি এটি আমাদের এটি এটি কোম্পানি। এরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করে, এরা বিভিন্ন ওয়েবসাইটের সাইট অডিট নিয়ে কাজ করে, এরা র্যাঙ্ক ট্র্যাকিং করে, এরা লিঙ্কের অ্যানালাইসিস করে, ঠিক আছে? তো এদের আর কি কি কাজ আছে? এরা ডিএ কিওয়ার্ড যেগুলো আছে, এরা ডিএ নিয়ে কাজ করে, যেমন ডোমোনেটিভিটি আমি লিখেছি। তো ডিএ নিয়ে কাজ করে, এরা কিওয়ার্ড নিয়ে কাজ করে, তারপর কিওয়ার্ড এক্সপ্লোরার যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করে, তারপর লিঙ্ক যেগুলো আছে লিঙ্ক গুলো নিয়ে কাজ করে, লিঙ্ক এক্সপ্লোরার।
তারপর সাইট ক্রলিং থেকে শুরু করে এর বিভিন্ন ধরনের কাজ নিয়ে কিন্তু মজ আর কি কাজ করে, এটা কোম্পানি। সবাই ক্লিয়ার? আমরা যদি মজ দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু আমরা আর কি কোম্পানিটা পাবো। এদের কাছ থেকেও কিন্তু আপনি অনেক ধরনের সার্ভিস কিনতে পারবেন। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম কি মজ হলো একটা কোম্পানি। তো মজ কর্তৃক তৈরি ডোমেইন অথরিটি একটি স্কোর, সেটা 1 থেকে 100-র মধ্যে। ঠিক আছে, ডোমেইন অথরিটিটা কি? 1 থেকে 100-র মধ্যে একটা স্কোর, যা ভবিষ্যদ্বাণী করে যে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এসইআরপির কতটা ভালো স্থান দখল করতে পারবে। তাহলে ডিএটা আর কি নির্দেশন করে যে আপনি এসইআরপির কোন স্থানে আপনি দখল করবেন। এটি একাধিক ফ্যাক্টর বিবেচনা করে এই হিসাবে করা করা হয়, যার মাধ্যম মাধ্যম আছে লিঙ্কিং রুট ডোমেনস, ঠিক আছে, বা আমাদের ব্যাকলিঙ্ক যেগুলো আছে এগুলো কিন্তু আর কি ক্যালকুলেট করা হয়, এবং টোটাল লিঙ্কস যে কয়টি লিঙ্ক এর সাথে যুক্ত আছে, তো এগুলোর সংখ্যা। উচ্চ ডিএ মানে সার্চ রেজাল্টের উচ্চ স্থান পাওয়ার একটি সম্ভাবনা আছে। তার মানে কি, আপনার যদি ডিএ যদি বেশি হয়, ডিএ বেশি বলতে 70-এর উপরে যদি হয়, তাহলে আপনি এসইআরপি এর জায়গায় একটি দখল করতে পারবেন। তো ডোমেন অথরিটি হলো একটি স্কুলের সুনামের মতো। ঠিক আছে, এর উদাহরণ দিয়ে দিলাম, ভালো মতো বুঝতে পারবেন। যদি একটি স্কুলে মেধাবী ছাত্রদের জন্য পরিচিত হয়, তাহলে সেই স্কুল থেকে আসা নতুন ছাত্রদেরও কিন্তু ভালো ফলাফল করার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। ঠিক আছে? যদি আপনার একটি স্কুল ভালো যদি দেখা যায় একটি স্কুল থেকে সবসময় ভালো স্টুডেন্টই আর কি আসে, তাহলে কিন্তু সবাই ওই স্কুলে কিন্তু ভর্তি করতে চায়, কারণ তাদের একটা ধারণা থাকে যে ওই স্কুলে তাহলে সব স্টুডেন্টই ভালোই হবে। তো এরকমও কিন্তু গুগলও তাই মনে করে, যেহেতু ওইখান থেকে ভালো ফলাফল পাচ্ছে, তাহলে ওইখানে কিন্তু অবশ্যই ভালো কন্টেন্ট আসে। একইভাবে যদি কোনো ওয়েবসাইটের ডোমেন অথরিটি বেশি হয়, তাহলে সেটি সার্চ রেজাল্টের উচ্চস্থান পাওয়ার সম্ভাবনা আর কি বেশি থাকে। তো আমরা বুঝতে পেরেছি। তো এখানে স্টুডেন্ট গুলো হলো যে ব্যাকলিঙ্ক গুলো। ঠিক আছে, ব্যাকলিঙ্কের যদি ডিএ বেশি হয়, তো আমরা বুঝতে পারছি কি সবকিছুর সাথে কিন্তু এক একটা করতে কানেক্টেড। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপর হলো আমাদের পেজ অথরিটি। পেজ অথরিটি কি? এটাও কিন্তু মজ দ্বারা তৈরি। পেজ অথরিটি ডোমেন অথরিটির মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেইনের পরিবর্তে পেজের এসইআরপি তে র্যাঙ্ক করার নির্ধারণে ফোকাস করে। ঠিক আছে, এটি ডোমেইনের পরিবর্তে এর নির্দিষ্ট পেজের এসইআরপি র্যাঙ্কের সম্ভাবনা নিয়ন্ত্রণে ফোকাস করে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার একটু অন্যরকম। এই ডোমেইনের পরিবর্তে পেজের এসইআরপি যে র্যাঙ্ক কোনটা আছে, এটার সম্ভাবনা নির্ধারণ করতে আর কি ঠিক করে। তো এটার স্কেলও 1 থেকে 100, এবং আর কি উচ্চ র্যাঙ্কে যাওয়ার আর কি বেশি থাকে পেজে এসিআরপি। তো ডোমেনটা কি? ডোমেনটা এখন কিভাবে বুঝাই? ডোমেন হলো বলতে পারেন এই যে গুগল.কম যেটা আছে, এই যে আমরা যখন @গুগল.কম, এটা হলো গুগল যে .কম যে আছে এর পরে, এটা হলো ডোমেন। ঠিক আছে, তো আমরা এতটুকু বুঝলেই হবে। মোজ বলতে কি বুঝাচ্ছেন বললে ভালো হতো। ঠিক আছে, তাহলে আপনি যদি এখনই বুঝতে চান মোজ বলতে কি বুঝায়, তাহলে আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে যদি আমি এখানে সার্চ দিই মোজ, এটা হলো মোজ। ডিএম রায়হান, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ডিএম রায়হান ক্লিয়ার? আপনি এখান থেকে আপনার যেগুলো লাগে এগুলো সবকিছু কিনতে পারবেন। তো এজন্য আর কি মোজটা এই ডিএ নিয়ে কাজ করে। ঠিক আছে, ডিএম রায়হান ক্লিয়ার? এটা ডিটেলস কি বলবো, এটা কোম্পানি, আমি তো বললাম আপনাকে ডিএ এর আর কি ডিটেলস বলবো আপনাকে। 1 মিনিট। আপনাকে বললাম এটি কোম্পানি যে কিওয়ার্ড রিসার্চ করে, এটা সাইট অডিট করে, এরা র্যাঙ্ক ট্রেনিং করে। ঠিক আছে, এখানে আপনি যদি এখানে যান যে এই কোম্পানি কি কি করে, এরা স্মল বিজনেস সলিউশন করে,
মজের হিস্টোরি দেখলে আপনি বুঝতে পারবেন এজেন্সি সলিউশন করে, এন্টারপ্রাইজ সলিউশন করে, নিউ রিলিজ করে, এরা অনেক বড় একটি কোম্পানি। এবং এদের অনেক ধরনের আছে, যে ডোমেন অ্যানালাইসিস করে, কম্পিটিটিভ রিসার্চ করে, কিওয়ার্ড এক্সপ্লোরার আছে, এদের মজবার আছে, এরা লিঙ্ক এক্সপ্লোরার করে। যেরকম আমরা অনেক ধরনের আর কি প্রিমিয়াম টুলস যেমন দেখি, সেরকম এরকম এরা অনেক ধরনের সাবস্ক্রিপশন নিয়ে করে। ভিউ প্ল্যান্সে যদি যাই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের তারা করে, সার্ভিস তারা প্রোভাইড করে। ঠিক আছে? তো আমাদের কিন্তু আপাতত এটা দরকার নেই। তো আপনি জানতে চাচ্ছেন যেটা কি, যারা আর কি আমাদের যখন নেক্সট ক্লাসে যখন আরো বুঝবো তখন আমাদের মস দিয়ে দরকার আছে, কিন্তু এখন আপাতত মস দিয়ে দরকার নেই। আপনার এটা বুঝলেই হবে মস একটা কোম্পানি। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? তো ক্লিয়ার, ডিএম রায়হান? ওকে। তো পেজের এসিআরপি র্যাঙ্ক করার সম্ভাবনা নির্ধারণ প্রকাশ করে। ঠিক আছে? এই ডোমেনের উপরে থেকে এই নির্দিষ্ট পেজের এসিআরপির যে র্যাঙ্ক আছে, তো র্যাঙ্কের উপরে ও আর কি সম্ভাবনা নির্ধারণে ফোকাস করে। তো পিএও কিন্তু 1 থেকে 100-এর উপর স্কেল আর কি করে, এবং এটিকে উচ্চ স্কোর মানে র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। তো পেজের অথরিটি একটি স্কুলের নির্দিষ্ট, ওইটা যেমন যেমন একটি একটি স্কুলের ছিল, পুরা স্কুলের ছিল, কিন্তু পেজ অথরিটি একটি শ্রেণীর, ঠিক আছে, এটি ক্লাস বা শ্রেণীর উপর নির্দিষ্ট করে। তো পেজ অথরিটি হলো একটি নির্দিষ্ট একটি স্কুল, একটি ক্লাস বা একটি শ্রেণীর সুনামের মতো। যেমন কিছু ক্লাস ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমনি কিছু ওয়েব পেজও একটি গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়। ঠিক আছে? পেজ অথরিটি বুঝতে পেরেছি। পেজ অথরিটিটাও কিন্তু আমাদের মোটামুটি দরকার হবে, যদি আমাদের প্রতিটা পেজের কিন্তু অথরিটি আলাদা আলাদা হয়ে থাকে। তো এতটুকু বুঝলেই হবে, যদি কন্টেন্টটা ভালো হয়, ডোমেন দেখে তারা পেজ অথরিটিটা ঠিক করা হয়। ট্রাস্ট ফ্লো, তো ট্রাস্ট ফ্লোটা এখন আর ইউজ করা হয় না। ঠিক আছে? তো ট্রাস্ট ফ্লোটা কি? না, ট্রাস্ট ফ্লো ইউজ করা হয়, সরি। ট্রাস্ট ফ্লো না, আরেকটা আছে এর পরেরটা। যাই হোক, ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি। ম্যাজেস্টিকও কিন্তু আপনার ইয়ের মতো, মজ দ্বারা, মজ যেরকম একটি ইয়ে, মস যেমন একটি কোম্পানি, সেরকম ম্যাজেস্টিক হলো একটি কোম্পানি। তো ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা তৈরি একটি ম্যাট্রিক, যা একটি ওয়েবসাইটে পয়েন্ট করা লিঙ্কগুলোর কোয়ালিটি পরিমাপ করে। ঠিক আছে? যে আপনি যে ব্যাকলিঙ্ক গুলো তৈরি করেছেন, এই ব্যাকলিঙ্ক গুলোর আর কি কতটুকু কোয়ালিটি আছে, এগুলো কি ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক ছিল নাকি খারাপ কোয়ালিটির ব্যাকলিঙ্ক ছিল, তো এটি পরিমাপ করে। উচ্চ ট্রাস্ট ফ্লো মানে সে ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য উচ্চমানের সাইট দ্বারা প্রাপ্ত। এটি একটি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা নির্ধারণে সহায়ক এবং ব্যাকলিংকের কোয়ালিটি এর উপর ভিত্তি করে। ঠিক আছে? তো ট্রাস্ট ফ্লো হলো একটি নির্ভরযোগ্য, আহ, নির্ভরযোগ্যতার উপর করে। যদি কোনো বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রে যদি লিঙ্কগুলো অন্যান্য বিশ্বাসযোগ্য ওয়েবসাইট থেকে আসে, তাহলে আপনার ট্রাস্ট ফ্লো বেশি হয়। তো আশা করি বুঝতে পেরেছি ট্রাস্ট ফ্লোটা কি। যে আপনার যদি লিঙ্কগুলো ভালো ওয়েবসাইট থেকে পেয়ে থাকে, তাহলে আর কি আপনার ওয়েবসাইটটিও ভালো হবে। এটাই হলো ট্রাস্ট ফ্লো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ট্রাস্ট অথরিটি এখন বেশিরভাগই ব্যবহৃত হয় না। তো ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইটের ট্রাস্ট ওর্থিনেসটা কেমন সেটা বোঝায়। এই মেট্রিকটি সাধারণত বেশি ব্যবহৃত হয় না এসইওতে, কিন্তু এটি সাধারণত ডোমেইনের এজ, ইনবাউন্ড লিঙ্ক এবং কোয়ালিটি এবং সেই লিঙ্কগুলোর ট্রাস্ট ওর্দিনেস এর এগুলোর উপর আর কি ফিক্স করে। যেসব ওয়েবসাইটের ট্রাস্ট অথরিটি বেশি, সেগুলো সার্চ ইঞ্জিনের উপরে রিলায়েবিলিটি এবং ট্রাস্ট অথরিটি হিসেবে দেখা হয়। তো ট্রাস্ট অথরিটি আমি বোঝাতে পেরেছি, যে ট্রাস্ট অথরিটিটা হলো আর কি আপনার এই ইনবাউন্ড লিঙ্ক থেকে শুরু করে আপনি কত বছর হয়েছে, এগুলো সবকিছুর উপর ট্রাস্ট অথরিটিটা আর কি আগে
করা হতো, তো এখন আর ওইটা ইউজ করা হয় না, যেহেতু ট্রাস্ট ফ্লো আমাদের আছে, ওইটাই এখন ইউজ হয়, ট্রাস্ট অথরিটি ইউজ হয় না। তো ট্রাস্ট অথরিটিকে ভাবুন আপনার এটি টিচারের এবং স্টুডেন্টের প্রতি বিশ্বাসের রূপ মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে এবং তার বন্ধু যদি ভালো থাকে, তাহলে যেমন অন্যান্য ট্রাস্টওয়ার্দি ওয়েবসাইট, এগুলো যদি ভালো থাকে তাহলে আপনার গুগলের চোখে পড়ে এবং আপনার ট্রাস্টওয়ার্দি হয়ে ওঠে। তো আমরা ট্রাস্টওয়ার্দি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হলো সাইটেশন ফ্লো। যদি না বুঝতে পারেন তাহলে বলবেন স্যার কিছুই বুঝিনি, তাহলে একটা জিনিস যেটা না বুঝবেন সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর হলো সাইটেশন ফ্লো। সাইটেশন ফ্লোটাও কিন্তু মেজেস্টিক দ্বারা এটি মেট্রিক, ঠিক আছে? মেজেস্টিক কিন্তু আমি একটু আগে বললাম, এটাও কিন্তু এটা কোম্পানি। তো মেজেস্টিক এর একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যার পরিমাপ বোঝায়। ঠিক আছে, ওয়েবসাইটে যে লিঙ্ক আছে এর সংখ্যা মাপায়। ঠিক আছে, লিঙ্কের সংখ্যা মাপায়। ট্রাস্ট ফ্লো আর ট্রাস্ট অথরিটি একই, জি একরকম একই। এই জন্যই তো ট্রাস্ট অথরিটি বাদ হয়ে গেল, ট্রাস্ট ফ্লোটা চলে থাকলো। কিন্তু ট্রাস্ট অথরিটিতে আপনার ওটার এজ কত, তারপরে আর কি কি আছে, আরো অনেক কিছুর উপর আর কি ইয়ে ছিল, কিন্তু এখন আর ওইটা ব্যবহার করা হয় না, টিএটা ব্যবহার করা হয় না। কিন্তু আপনি যদি টিএ দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু অনেক সময় ট্রাস্ট অথরিটিটা চলে আসে। ঠিক আছে, তো আপনি যদি গুগলে সার্চ দেন টিএ মানে কি, তাহলে কিন্তু ট্রাস্ট অথরিটিটাও আসতে পারে। তো আপনার যদি মনে হয় টিএটা কেন ট্রাস্ট অথরিটি আসলো, তাই আমি দেখিয়ে দিলাম। না নাফিসা, নাফিসা আপু কি বুঝতে পেরেছেন? তাই আমি বুঝালাম যে ট্রাস্ট অথরিটিটা কোন জায়গায়। সাইটেশন ফ্লো যেটা বলছিলাম, মেজেস্টিকের আরেকটি মেট্রিক যা এটি ওয়েবসাইটের লিঙ্কের সংখ্যা মাপায় এবং লিঙ্কের কোয়ালিটি বিবেচনা না করে এটি ইঙ্গিত দেয় এটি ওয়েবসাইটে কতটা প্রভাবশালী হতে পারে, তো সেটি লিঙ্ক করা সাইটগুলোর সংখ্যার উপরে ভিত্তি করে। তো ট্রাস্ট ফ্লো এর বিপরীতে সাইটেশন ফ্লো কিন্তু আপনার লিঙ্কের কোয়ালিটি বিবেচনা করে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি সাইটেশন ফ্লোটা আসলে কি। সাজেশন ফ্লোটা আপনার কোয়ালিটিকে বিবেচনা করে, যে আসলে কত কি হয়েছে সেটা দেখার কথা না, আগেরগুলো কিন্তু আপনার কয়টা ছিল এটা ঠিক করতো, কিন্তু সাজেশন ফ্লো কিন্তু আপনার এটা নির্বাচন করে যে আপনার কোয়ালিটিটা কেমন, আপনি যে করেছেন এগুলোর কোয়ালিটি আর কি মাপায়, লিঙ্কের সংখ্যাও মাপায়, এর সাথে কিন্তু আপনার কোয়ালিটিটাও মাপায়। তো সাইটেশন ফ্লো হলো এটি স্কুলে আপনি কতটা জনপ্রিয় তার মতো। যদি আপনার লোক আপনার সংখ্যা সম্পর্কে জানে, আপনার সম্পর্কে যদি কথা বলে, যদিও তার সেরা ছাত্র আপনার নাও হতে পারে, তাহলে কিন্তু আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। যেরকম ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনার অনেক লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপ ওয়েবসাইটটি থেকে তাহলে আপনার সাইটেশন ফ্লো আর কি বেশি হয়, যদিও লিঙ্কগুলো সবসময় বেস্ট নাও হতে পারে। আশা করি বুঝাতে পেরেছি যে আপনার যদি সাইটেশন ফ্লোর যে সংখ্যাটা 1 থেকে 100-র মধ্যে, যদি আপনার যে ব্যাকলিংকের সংখ্যা যদি আপনার সবগুলো পরিমাণ যদি বেশি নাও হয়ে থাকে, ডিএ যদি বেশি নাও হয়, তাও কিন্তু আপনার যদি অনেকগুলো থাকে সাইটেশন ফ্লো অনুযায়ী, আপনার কিন্তু র্যাঙ্কটা সাইটেশন সিএফ এর সংখ্যা আর কি বেশি হবে। আমি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। কারণ আপনাকে এখানেই বোঝানো যাচ্ছে যে আপনার যেহেতু জনপ্রিয়তা বেশি, সুতরাং আপনার ওয়েবসাইটটা উপরের দিকে ওঠার সম্ভাবনা বেশি যদি সিএফ এর মানটা বেশি আর আর কি হয়। মামুন ক্লিয়ার? আশা করি মামুন ভাইয়া ক্লিয়ার। পরে হল ডোমেন রেটিং। ডোমেন হলো এহেরেফ দ্বারা তৈরি। তো এহেরেফ কিন্তু আরেকটা কোম্পানি। তো এহেরেফটা দিয়ে আপনারা কি কিছু বুঝতে পারছি? এহেরেফটা আমরা কই থেকে শুনছিলাম, সবার কি কিছু মনে আছে? 1 মিনিট। এই যে অনেকজন কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে, ওই যে অনেকে বলে দিয়েছে যে এহেরেফ কিন্তু আমরা অনেকটা এইচআরইএফ যে আছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, একরকম কিন্তু ওই জিনিস। তাহলে আমরা কিন্তু বুঝতে পেরেছি এহেরেফটা আসলে কোন কোম্পানিটা কি করতে পারে। তো এআরএফ যে কোম্পানি আছে, এরা এসইও টুলসের রেকগনাইজেশন ফর পাওয়ার, ঠিক আছে, এরা কিন্তু বেশিরভাগ হলো এই যে কোম্পানি আছে এআরএফ, এরা পাওয়ারফুল ব্যাকলিংক অ্যানালাইসিস কোম্পানি। এদের কাজ হলো যে ব্যাকলিংক অ্যানালাইসিস আর কি করে, তারপরে এরা কিওয়ার্ড রিসার্চ করে এবং কিওয়ার্ড রেনাউট রিসার্চিং টুল এদের আছে। তারপর এরা সাইট অডিটি যেগুলো আছে এগুলো আর কি ফিচারগুলো কম আর কি করে।
তো আমরা বুঝতে পেরেছি লিঙ্ক দিয়ে যেগুলো কাজ এরা কিন্তু সবকিছু এহেরেফরা করে, এদের নামের মধ্যেই কিন্তু আছে, ঠিক আছে? তো এহেরেফ দ্বারা তৈরি ডোমেইন রেটিং হলো একটি স্কোর যা এটি ওয়েবসাইটের ব্যাকলিংকের প্রোফাইল এর সামগ্রিক শক্তি পরিচালিত করে। এটাও কিন্তু 1 থেকে 100 এর মতো স্কেল। উচ্চ ডিআর মানে সে সাইটের শক্তিশালী ডিআর মানে ব্যাকলিং প্রোফাইল আছে, যা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে সাহায্য করে। তা আমরা কি বুঝলাম? যে যার ডিআর বেশি তার মধ্যে আপনার বেশি ব্যাকলিং প্রোফাইল বেশি আছে, মানে ব্যাকলিং বেশি আছে। আমরা বুঝতে পারলাম যার ডিআর বেশি তার ব্যাকলিং প্রোফাইল বেশি আছে। আমি যদি উদাহরণ দেই, ডিআর ব্যাকলিং ডোমেন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর দেখানোর মতো। একটি উচ্চ স্কোর মানে স্কুলটি বা ওয়েবসাইটটি যেটি বলেন খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো একটি ছাত্রের যদি স্কোর যদি ভালো হয় তাহলে কিন্তু একটি স্কুলের স্কোরও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো একটি উচ্চ স্কোর মানে স্কুলটি কিন্তু খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত হয়ে যায়। তো আমরা বুঝতে পারলাম কি, যে কিভাবে অনেক ছাত্রদের কিন্তু ভালো যদি স্কোর হয় তাহলে কিন্তু স্কুলটিরও কিন্তু সে একইভাবে সম্মান কিন্তু পেতে থাকে। তো একইভাবে ডিআর কিন্তু এই আপনার রেটিং এর ব্যাকলিংকের উপরে ব্যাকলিংকের স্কোর দ্বারা ওই একইভাবে আপনার এসইওটা উপরের দিকে উঠে। তারপর হলো ইউআরএল রেটিং। তো ইউআরএল মানে আমরা খুব ভালো মতো জানি এটাও কিন্তু অবশ্যই এআরএফ থেকে আসবে। তো এআরএফ থেকে আসা ইউআরএল রেটিং হলো ডোমেন রেটিং এর মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে একটি নির্দিষ্ট পেজের ব্যাকলিংক প্রোফাইলের শক্তি মূল্যায়ন করে, যে প্রতিটি ব্যাকলিংক যে নিয়েছেন এগুলো সবগুলো যে এক একটা ডিএ কত এটা ঠিক করে। তো ইউআর মানে একটি নির্দিষ্ট পেজটির শক্তিশালী ডিয়া শক্তিশালী আর কি আছে, মানে প্রতিটা পেজটা যে ডিয়া প্রতিটা পেজ আসলে কতটুকু মানে কতটুকু ডিএ আছে, প্রতিটা পেজের যে কতটুকু ডিএ আছে ওইটার উপর নির্ভর করে, ওইগুলো নির্ভর করে আর কি আপনার তারা ক্যালকুলেট করে, ঠিক আছে? এটা হলো সব কথার শেষ কথা। তো শক্তিশালী যে বলতেছি, শক্তি আসলে কিসের উপর মূল্যায়ন করছে? প্রতিটা শক্তি কিন্তু আপনার ডি এর উপর নির্ভর করছে। তাহলে ব্যাকলিংক প্রোফাইলের শক্তির মূল্যায়ন করে। তো উচ্চ ইউআর মানে হলো আপনার নির্দিষ্ট পেজটির শক্তিশালী ব্যাকলিংক রয়েছে এবং যা সেটিকে সার্চ রেজাল্ট পেজের র্যাঙ্কে উপরের দিকে উঠতে সাহায্য করে। তো আমরা ইউআরএল রেটিংটাও ক্লিয়ার। ইউআরএল রেটিং হলো একটি ক্লাসরুমের স্কোরের মতো। একটি উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুমের খুব শক্তিশালী, অন্যদের দ্বারাও সম্মানিত। একইভাবে যদি একটি ক্লাসরুমের সব স্টুডেন্টরা যদি ভালো থাকে তাহলে কিন্তু বলতে পারে যে ওই ক্লাসরুমটা হলো ভালো ক্লাস। যেরকম আমি যেরকম ক্লাসে ছিলাম কলেজের দিকে দেখা যেত যে সব ওই আমি যখন কলেজে ছিলাম এইচএসসির সময় আমাদের বি সি এবং ডি ছিল। তো যারা আর কি ভালো স্টুডেন্ট ছিল তারা বিতে ছিল, যারা একটু খারাপ স্টুডেন্ট ছিল তারা সিতে ছিল, যারা একবারে খারাপ স্টুডেন্ট ছিল তারা ডিতে ছিল। তো আমাদের চিন্তা ছিল যে যারা বিতে আছে তারা যাতে কখনো সিতে না যায়, তো যারা একবার ফেল করে তারা আর কি ডিতে যায়। তো যারা আর কি ভালো স্টুডেন্ট ছিল তারা আর কি মানে কখনো চিন্তা করতাম না যে সিতে যাব। তো সি এর যারা আছে তারা আর কি চেষ্টা করতো যাতে বিতে যাব। তো কি জন্য? কারণ আমাদের কিন্তু চিন্তা ছিল যে এই বিএ যে স্টুডেন্টরা আছে তারা আর কি ভালো পড়ালেখা করে। তো আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? ইউআরএল রিডিংটা ওই রকম, যে ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। সবাই কি ক্লিয়ার? যদি কেউ বুঝতে না পারেন বলেন যে স্যার কি ক্লিয়ার হয়নি, আপনাদের মেসেজ দেখছি। তারপরে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক এটি হলো এক ধরনের ওয়েবসাইটের নেটওয়ার্ক যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে এবং একটি নির্দিষ্ট সাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর উন্নত করার জন্য ব্যাকলিংকের জন্য ব্যবহৃত হয়। পিবিএন গুলো একটি গ্রে হ্যাট কৌশল ব্যবহার করার জন্য বিবেচিত হয়, কারণ এটি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং কে ম্যানিপুলেট করার জন্য আর কি প্রচেষ্টা করা আর কি হয়, যার গুগলের যা গুগলের মতোই সার্চ ইঞ্জিন দ্বারা শনাক্ত করা যায় এবং শাস্তির সম্মুখীন হতে পারে। তো পিবিএন নেটওয়ার্ক গুলো কি আমরা বুঝতে পারলাম।
তো এ প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো কিছু বন্ধু দ্বারা কেবল একে অপরকে সাথে আর কি কথা বলে, এবং বন্ধুদেরকে জনপ্রিয় দেখানোর জন্য আর কি চেষ্টা করে, এবং তাদেরকে আর কি পরিচিত করতে দেওয়া সাহায্য করে। তবে যদি গুগল আর কি জেনে যায়, তাহলে তাদেরকে আর কি শাস্তি দেওয়ার সমস্যায় পড়তে হয়। তো বিষয়টা হলো কি এরকমই। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক এবং পাবলিক ব্লক নেটওয়ার্ক বুঝতে পেরেছি, প্রাইভেট হলো প্রাইভেট, পাবলিক হলো পাবলিক। তো এক ভাইয়া বলছিল যে পাবলিকটা কি, পাবলিক হলো সবাইকে আর কি দেখানোর জন্য, প্রাইভেটটা হলো আর কি নিজেকে একটি প্রতিষ্ঠানের ওনারশিপ। আমি বুঝতে পেরেছি? এতটুকু সবাই ক্লিয়ার? যেটুকু বুঝাতে পেরেছি। আমি মুখস্থ আপাতত করতে বলিনি, আমি কিন্তু বলেছি যে বিষয়টা ক্লিয়ার নাকি। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার নাকি সেটা বলেছি। ঠিক আছে, মুখস্থ তো কারো হবে না, মুখস্থ তো আমার নিজেরও নেই। ঠিক আছে, আপনাকে যদি কেউ বলে যে টি এটা টি এটা কত, ডি এটা কত, পি এটা কি, তো আপনার জিনিসটা মাথায় থাকলেই হবে। এতটুকু সবার মাথায় থাকবে, সেটা হলো কথা। কারণ এই এসিওটা কিন্তু খুবই কঠিন জিনিস, জাস্ট মাথায় থাকতে হবে। সবাইকে ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন স্যার কিছুই বুঝিনি। ঠিক আছে, শুধুমাত্র তিনজনের কাছে আর কি পেয়েছি। আর সবাই কি বুঝতে পেরেছেন? তো ব্যাকলিংটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, ব্যাকলিংটা জানি। এরপরে হলো আমাদের কিওয়ার্ড গুলো কি কি। তো কিওয়ার্ডকে আমরা ক্যাটেগরি ক্যাটেগরি দিয়ে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। ক্যাটেগরি দিয়ে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কাস্টম ডিফারেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড কিন্তু আমরা জানি কিওয়ার্ড কাকে বলে, যেটা আমরা গুগলে আর কি সার্চ দিই, এগুলোই কিন্তু এক একটা কিওয়ার্ড। গত ক্লাসে কিন্তু আমরা পড়েছি। তো কিওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা কাস্টম ডিফাইন্ড কিওয়ার্ড, তিন ভাগে ভাগ করা যায়, একটা কাস্টম কিওয়ার্ড, কাস্টম ডিফাইনিং কিওয়ার্ড, একটা হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আর একটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। ঠিক আছে, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হলো যে আমার কাস্টমারকে ডিফাইন দিয়ে যেগুলো কিওয়ার্ড, সেগুলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলে। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড হলো যেটা আমার, বুঝতেই পারছি, প্রোডাক্টকে ডিফাইন দিয়ে যেগুলো কিওয়ার্ড সেগুলো বলে। এবং জিও টার্গেটিং কিওয়ার্ড হলো আমাদের জায়গা নিয়ে যেটা আর কি করা হয়, সেটাকে আমার জিও টার্গেটিং কিওয়ার্ড বলে। আবার আমাদের কিওয়ার্ডের যে লেন্থ মানে আপনার সাইজ, সাইজ দিয়ে কিন্তু আপনাকে কয়েক ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? টোটাল পাঁচ ভাগে। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড, একটা সাব গ্রুপ কিওয়ার্ড, একটা শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, আর লাস্টেরটা লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শর্ট শর্ট টেল কিওয়ার্ড হলো ছোট, লং টার্ম কিওয়ার্ড হলো, লং টেল কিওয়ার্ড হলো একটু বড়, সাব গ্রুপ কিওয়ার্ড হলো একটা গ্রুপের, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো কিছু সময়ের জন্য, এবং লং টার্ম কিওয়ার্ড হলো, এভারগ্রিন কিওয়ার্ড হলো সারা জীবনের জন্য। তো এগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। তো আমি কি বললাম, ক্যাটাগরি ওয়াইজ হলো আমাদের তিন ভাগে, এবং লেন্থ ওয়াইজ হলো পাঁচ ভাগে। সবাই ক্লিয়ার? আমাদের কিওয়ার্ডের ডেফিনেশন সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন হলো আমাদের ডেফিনিং কিওয়ার্ডস। কিওয়ার্ডস ক্যাটাগরি ওয়াইজ যে আমি বললাম তিন ভাগে। ব্যাকলিংকের পোস্ট দেখান। ব্যাকলিংক তো আমরা অলরেডি পিন্টারেস্টে আমরা ব্যাকলিংক করেছি, তারপর আমরা ফেসবুকে ব্যাকলিংক করেছি, তারপরে আমরা ব্যাকলিংক, হ্যাঁ ফেসবুকে একরকম ব্যাকলিংক করেছি। ব্যাকলিংক মোটামুটি বলা যায় ইনবাউন্ড লিঙ্ক। আমরা ফেসবুকে করিনি। আফরিন, মাসুমা আফরিন আপু, আপনাকে জিজ্ঞেস করি দিই। আফরিন, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমরা ফেসবুকে কি মার্কেটিং, অর্গানিক মার্কেটিং করার সময় কি ব্যাকলিংক করেছি নাই করিনি? জি স্যার, করছি। আমি বলছিলাম যে বেকলিং এর যে পোস্টটা এটা একটু ভিডিওতে রাখেন। ব্যাকলিংকের পোস্ট মানে ব্যাকলিংকে তো আমি কোনো যে- কিছু দেই নেই তো। জি না, দেন নাই, যেরকম যে লেখা আসতেছে না। কিছু কিছু দেই নেই তো, কারণ আমি ব্যাকলিংক তো অলরেডি করেছি আমরা। এখানে কিছু আমি লিখিনি ভাবছি। আমি। ও, কারণ অলরেডি আমি আমরা পিন্টারেস্টের জন্য ব্যাকলিংক করেছি, তারপরে আমরা ফেসবুকের জন্য ব্যাকলিংক করেছি, আমরা আর্টিকেল দিয়ে ব্যাকলিংক করেছি। ব্যাকলিংক নিয়ে নতুন কিছু বলার নেই। ঠিক না? আমরা জি করেছি না? জি। আর্টিকেলে ব্যাকলিংক করিনি, এগুলো তো আপনারা পারেন।
তো ব্যাকলিং নিয়ে নতুন কিছু বলার নেই, এজন্য ফাঁকা রেখেছি। কারণ ব্যাকলিংটা আপনারা জানেন। আপনারা কি জানেন না আপনি বলেন, যে ব্যাকলিংটা জানেন না, সেটা তাহলে আমি অবশ্যই বলবো। ঠিক আছে? জি স্যার। ব্যাকলিং বুঝেন? জি। ওকে, তাহলে এখন নেক্সট, আর বাকিটুকু বুঝেছেন যেটুকু বুঝিয়েছি? জি জি, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলেই হলো। বাকিটা জাস্ট আমাদের যেটুকু আছে, জাস্ট কয়েকবার ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওকে, মানে মনে রাখতে পারবেন আর কি, এটা হলো কথা। ওকে, তাহলে মিউট করে দিই। ওকে, তাহলে আফরিন আপকে আমি মিউট করে দিলাম। তো হলো আমাদের এখন ডিফাইনিং কিওয়ার্ডস ক্যাটাগরি। তো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস এমন কিছু কিওয়ার্ড যা আপনাকে, যেসব কাস্টমারকে আকর্ষিত করতে চান এবং তাদেরকে উপর ফোকাস করতে চান, এবং আপনার পটেনশিয়াল কাস্টমারকে যে শব্দ দিয়ে ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার সময় ব্যবহার করতে চান, সেখানে আর কি ব্যবহৃত করা হয় কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস। আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। একটা উদাহরণ হলো, যদি আপনি বিগিনার, মানে একবারে যারা নতুনদের জন্য আপনি যদি একটি রানিং শু বিক্রি করতে চান, তাহলে আপনার কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড তাহলে কি হবে? আপনি একটি ওয়েবসাইটের জন্য বা আপনার ফেসবুক পোস্টের জন্য বা যে কোনো এই কিছুর জন্য যদি আপনি একটি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড যদি ব্যবহার করতে চান, তাহলে কি হতে পারে? তো হবে বেস্ট রানিং শু ফর বিগিনার্স। ঠিক আছে? বেস্ট রানিং শু ফর বিগিনার্স যদি দেন, অথবা অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। এখন কথা হলো, যদি আমি এটা যদি দেই, আমি যদি গুগলে, আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? না বুঝতে পারলে বলবেন যে স্যার কিছু বুঝিনি। তো অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার দিয়ে যদি আমি গুগলে সার্চ দিই, তাহলে কিন্তু এরকম আসবে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি? যে অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স ইজ এ গুড কিওয়ার্ড। ঠিক আছে? আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেভেন, যে রান রিপিট, এরকম একটি ওয়েবসাইট আছে, সেখানে সেভেন চিপ রানিং, এই যে আমাদের 21 সেপ্টেম্বর 2024 একটি পোস্ট আছে, তারপর রানিং ওয়ার্ড এখানে একটি পোস্ট আছে 24 অক্টোবরের। তো এখানে কিন্তু আরো অনেক কিছু আছে রিলেটেড টপিক। তো আমরা যখন একটি কাস্টমারকে কেন্দ্র করে একটি পোস্ট করব, সেটা হলো আমাদের কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তারপরে হলো ক্যাটাগরিতে নেক্সট আমাদের কোনটা আছে, প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। যখন আমার প্রোডাক্টকে ডিফাইনিং করে কিওয়ার্ডটা আর কি দিব, এই কিওয়ার্ডগুলো সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করবে। এগুলো আপনার বিক্রি করা জিনিস সম্পর্কে আর কি ডিটেলস আর কি বুঝাবে। একটু উদাহরণ দেই। উদাহরণ আপনার একটি উদাহরণ দিলাম, আপনার ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল। ঠিক আছে? আপনার ওয়াটার বটল আছে, সেটাকে আপনি বিক্রি করবেন, তো আপনি এটাকে সুন্দর মতো বিস্তৃতভাবে বললেন ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল। তাহলে আপনার একটি প্রোডাক্টের তাহলে কি লিখবেন? হতে পারে আপনার রিইউজেবল স্টেনলেস স্টিল ওয়াটার বটল। ঠিক আছে? এরকম একটি কিওয়ার্ড আপনি লিখলেন। তো এই কিওয়ার্ড দিয়ে যদি আমি গুগলে সার্চ দিই, তাহলে কিরকম হবে? যে রিইউজেবল স্টেনলেস ওয়াটার বটল যদি দিই, তাহলে দেখবো যে আমার অ্যামাজনেও আছে, বনফায়ারও আছে। তো আমরা কি বুঝতে পারলাম? এই যে রিইউজেবল স্টেনলেস ওয়াটার বটল, এটা কিন্তু একটা ভালো একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা কি কিওয়ার্ড? এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের এই প্রোডাক্টকে বোঝানোর জন্য, প্রোডাক্টকে সে বিস্তৃতভাবে বর্ণনা করছে। এটা কিন্তু কাস্টমারকে বর্ণনা করছে না, আমার প্রোডাক্টকে বর্ণনা করছে। আমার কি কথা বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? কাস্টমারকে বর্ণনা করা হলো একটা, প্রোডাক্টকে বর্ণনা করা হলো একটা, আপনি কোনটা কোন জায়গায় ইউজ করবেন সেটা হলো কথা। এরপরে হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। জিও টার্গেটিং কিওয়ার্ড কোনগুলো? যেগুলোকে আপনার স্থান আর কি টার্গেট করে। বিষয়টা কি? এই কিওয়ার্ড গুলো লোকেশন টার্গেট করে জন্য ব্যবহৃত হয়। সাধারণত এইগুলোকে শহর, অঞ্চল বা দেশের নাম থাকে। বিষয়টা কিরকম? আমি যদি উদাহরণ দিই, যেমন আপনি একটি নিউ ইয়র্কে একটি পিৎজা শপ চালান। ঠিক আছে? তাহলে আপনার জিও টার্গেটিং কিওয়ার্ড গুলো কিরকম হবে? আপনি যখন ওয়েবসাইটের মধ্যে বা আপনার নিজের পেজের মধ্যে যদি আপনি হ্যাশট্যাগ বা কিছু একটা ব্যবহার করেন, তাহলে কি দিবেন? বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক। আমি কি বুঝতে পেরেছি? তাহলে আপনার জিও টার্গেটিং কিওয়ার্ড গুলো কি হবে? যেরকম বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক, এটা দিয়ে যদি আপনি দেন, আপনি যদি গুগলে সার্চ দেই, তাহলে কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি? যে এই 25 অক্টোবর 2024, যদি আমি এখানে দিই 25, এটা কিন্তু আমার সব ইনকগনিটো মোডে কিন্তু। ঠিক আছে? এই জন্য কালো কালো দেখা যাচ্ছে। তা 25 বেস্ট পিজা নিউ ইয়র্ক ইন রাইট নাও, এটা আর কি, এটা নিউ ইয়র্ক টাইমস এটা আর কি এসেছে। রেজি এডিট আমরা জানি, রেজি এডিট একটা এখানে আস্ক অ্যান্ড আনসার টাইপের ওয়েবসাইট।
তো হুই ইজ ইয়োর গো টু পিজা ইন নিউ ইয়র্ক সিটি, তো এরকম আর কি অনেক ধরনের পোস্ট কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি জিও টার্গেটিং কিওয়ার্ড গুলো কি কি। যদি না বুঝেন বলেন স্যার কিছুই বুঝিনি, বলতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবো না। তো আমরা কিন্তু এতক্ষণ ধরে পড়লাম যে, আমি শুধু আপনাদের কাছ থেকে যেমন এই যে নাফিসা আপুর কাছ থেকে কিন্তু আমি শুনছি যে ক্লিয়ার, কিন্তু আনক্লিয়ার কারো কাছ থেকে শুনছি না। তা আমি কিন্তু বুঝতে পারছি যে আপনারা সবাই ক্লিয়ার বুঝে যাচ্ছেন। যে এখন হলো ডিফাইনিং লেন্থ। ঠিক আছে, একটু আগে ক্যাটেগরি ওয়াইজ বুঝছি যে ক্যাটেগরি ওয়াইজ লেন্থ কাকে বলে। তো এখন আমাদের যে শর্ট লেন্থ হিসাবে যদি আমি দেখি, তাহলে কিন্তু শর্ট টেল আছে। শর্ট টেল কোনগুলা? শর্ট টেল হলো যেগুলো 2 থেকে 3 ওয়ার্ড। তো এটা উদাহরণ আগে বুঝি, যে এইগুলো কিওয়ার্ড শুধুমাত্র 2 বা 3 শব্দে হয়ে আর কি গঠিত, এবং এটি ব্রড কিওয়ার্ড। ঠিক আছে, এগুলার কিন্তু আপনি যখন এগুলা কিওয়ার্ড ব্যবহার করবে, এদের কিন্তু অনেক বেশি মানুষকে আকৃষ্ট করে, মানে আপনার প্রতিযোগিতা বেশি। প্রতিযোগিতা বেশি বলতে আমি একটা উদাহরণ দিই। উদাহরণ হলো, যেমন ধরেন ল্যাপটপ বা রানিং শু। আর ল্যাপটপ কিন্তু আপনার, ল্যাপটপ লেখলে কি বোঝা যায়? ল্যাপটপের ইউজার কিন্তু অনেক। আপনার প্রোডাক্ট প্রোডাক্ট বুঝলেন, ল্যাপটপ লিখলেন, কিন্তু ল্যাপটপ কিন্তু অনেক ধরনের কিন্তু ল্যাপটপ আছে, গেমিং ল্যাপটপ আছে, বাজেট ল্যাপটপ আছে, দামি ল্যাপটপ আছে। তারপরে ভবিষ্যতে দেখা যাবে ডায়মন্ড দেওয়া ল্যাপটপও পাওয়া যাবে। তো অনেক ধরনের ল্যাপটপও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তো এখন কথা হলো যে ল্যাপটপ যে আছে এটা কিন্তু ব্রড, সবকিছু কিন্তু আসে। আমার কথা বুঝতে পেরেছি, তার মানে কি এগুলোর কিন্তু সার্চ ভলিউম অনেক বেশি। তাহলে শর্ট টেল কিওয়ার্ড বলতে কিন্তু অনেক ধরনের ভলিউম কিন্তু বেশি। তারপর হলো রানিং শু। রানিং শু কিন্তু বলতে কিন্তু আমাদের অনেক ধরনের রানিং শু কিন্তু বোঝা যায়। কম দামি রানিং শু আছে, বেশি দামি রানিং শু আছে। তো আমি কিন্তু এখানে কোনো ধরনের এই ইয়ে কিন্তু দেইনি, মানে কোনো ধরনের বাইন্ডিংস কিন্তু দেইনি। তাহলে আমার সার্চ ভলিউম কত হবে? বেশি হবে না কম হবে? সবাই বলেন, বেশি হবে না কম হবে? সার্চ ভলিউম বেশি হবে না কম হবে? সবাই বলেন। এই ঘুমাই গেছেন? বেশি, বেশি। 3 জন বলেছেন। আহ চন্দ্র রায় বলেছেন কম। আহ চন্দ্র রায় কেন কম হবে? আমার সার্চ ভলিউম কেন কম হবে? কারণ আমি তো এখানে লিখিনি যে আমার কম দামি লাগবে, আমি তো লিখিনি এখানে বেশি দামি লাগবে। আমি লিখেছি রানিং শু। আমি বুঝতে পেরেছি। আমি এখানে ল্যাপটপ লিখেছি, শুধু ল্যাপটপ। ঠিক আছে, আমি তো লিখিনি আমার কম দামি ল্যাপটপ লাগবে, আমি তো লিখিনি বেশি দামি ল্যাপটপ লাগবে। তাহলে ও গুগল সার্চ ইঞ্জিন কি কি নিবে? ও সব নিবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমি যদি গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দিলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কিন্তু সে প্রাইস থেকে শুরু করে সব দিয়েছে। তো বেস্ট বাইয়ের আসলো, অ্যামাজনের আসলো। হ্যাঁ, উল্লেখ করিনি আমি। এই জন্যই তো এটা হলো শর্ট টেল। উল্লেখ করিনি দেখেই আমি শর্ট টেল। তো শর্ট টেল গুলো 2 থেকে 3 ওয়ার্ডের হয়ে থাকে, এবং আর কি এটার রিচ কিন্তু অনেক বেশি হয়, এবং ভলিউম অনেক বেশি হয়। ঠিক আছে, কারণ আমি এটাকে কোনো কিছু ডিটেলস ভাবে বলিনি। যেহেতু ভালো মতো ক্লাস করতে পারেননি উর্মি আপু, ভিডিওটা দেখে নিবেন। ঠিক আছে, আজকের ক্লাসই কিন্তু বেশিরভাগই হলো তত্ত্বীয় ক্লাস, তাই আরেকবার ভিডিওটা দেখে নিলেই হবে। ঠিক আছে উর্মি আপু? উর্মি আপু ঠিক আছে? তারপরে হলো, এখানে ল্যাপটপ দেখতে পাচ্ছি যে ল্যাপটপ এখানে কিন্তু অনেক ধরনের আছে। অ্যামাজন থেকে ল্যাপটপ পাচ্ছি, তারপর পিসি ম্যাক এখান থেকে কিন্তু ল্যাপটপ পাচ্ছি নভেম্বর 2024-এ। যে ওনাদের যে ল্যাপটপের লাইন আপ কিন্তু এখানে কিন্তু লেখা নাই যে এটা একটা দামি ল্যাপটপ নাকি বেস্ট ল্যাপটপ নাকি ছোট হাতের ল্যাপটপ, এগুলো কিন্তু কিছু লেখা নাই। তো এখন আমরা বুঝতে পারলাম যে লং টেল কিওয়ার্ডটা কি। শর্ট টেল কিওয়ার্ড বুঝলাম, লং টেল কিওয়ার্ড কি হবে? 3 থেকে 4 ওয়ার্ড বা বেশি, তাহলে হবে লং টেল কিওয়ার্ড। এগুলো কিন্তু নির্দিষ্ট কিওয়ার্ড বা প্রায় কিন্তু 3 থেকে বা তার বেশি কিওয়ার্ড নিয়ে গঠিত। এগুলো সার্চ ভলিউম কিন্তু কম হয়, আগেরটা থেকে কম হবে, কিন্তু প্রতিযোগিতাও কিন্তু একইভাবে কম হবে। প্রতিযোগিতা বলতে কি বুঝাচ্ছি? আপনারা কি কিছু বুঝতে পেরেছেন প্রতিযোগিতা বলতে কি বুঝিয়েছি? আপনার যে ওয়েবসাইটটা আছে সবাই কিন্তু ফার্স্ট পেজে যাওয়ার জন্য মারামারি করে। বিষয়টা এটা তো জানেন। আপনি যত আর কি কিওয়ার্ড রিচ করবেন, তত কিন্তু আপনার ফার্স্ট পেজে যাওয়ার সম্ভাবনা আর কি বেশি থাকবে।
যত টার্গেটিং করবেন তত বেশি আর কি উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো আপনি যত বেশি ডিটেলড লিখবেন ততটা ফার্স্ট পেজে যাবে। তো কি বললাম, তো এগুলো সার্চ ভলিউম কম কিন্তু প্রতিযোগিতাও কম, এবং এগুলো আপনার টার্গেটেড। তো এটা উদাহরণ কিরকম দেই, যেমন বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস। তো বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্ট যদি আমি দেই, তাহলে এখন বলেন, এখন স্টুডেন্টসরা কি ইউজ করবে? স্টুডেন্টসরা অবশ্যই অনেক দামি দামি ইউজ করবে না। স্টুডেন্টসরা অবশ্যই 2 লাখ টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনবে না, এটা গুগলও বুঝে। তাহলে অবশ্যই তাদের হাতের কাছে যেগুলো দাম আছে তারা আর কি কিনবে। তো এরকম আছে যে যাদের বাবা বাবা মার অনেক টাকা পয়সা আছে, তো এরকম আর কি স্টুডেন্ট অনেক কমই আছে। তো এরকম আর কি স্টুডেন্ট কম আছে, তো এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল। তো বেস্ট স্টুডেন্টস ফর বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস, তো কম দামে যেগুলো আছে সেগুলো আগে দিবে। একইভাবে বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট। তো ফ্ল্যাট ফিট যারা আছে, যাদের ফিটটা আর কি ফ্ল্যাট, তাদের জন্য যেরকম রানিং শু সেগুলা যাতে আমাকে দেখায়। তো আমরা কি 3 থেকে 4 ওয়ার্ড ব্যবহার করেছি বা তার বেশি ব্যবহার করেছি, এবং এগুলোকে একটু টার্গেট করেছি। তাহলে এটা কি হবে, লং টেল কিওয়ার্ড। যদি আমি এটা সার্চ দেই, সার্চ দিলে আমরা কি দেখতে পাচ্ছি, যে 3 দিন আগে, আজকে থেকে 3 দিন আগে, যে বেস্ট বাজেট ল্যাপটপ ফর টপ স্টুডেন্ট, যদি আমি এখানে দেখি যে এসআর ল্যাপটপ এখানে একটা দেখা যাচ্ছে, যেটা আপনার এখানে এখানে দামগুলো লেখা নেই। তারপর অ্যাফোর্ডেবল ল্যাপটপ ফর কলেজ স্টুডেন্টস, এখানে আরো কিছু দেওয়া আছে। দ্য বেস্ট চিপ ল্যাপটপ ফর 2024, এখানে আরো কিছু লাইন আপ লেখা আছে। তো আমরা কি কি বুঝতে পারলাম, যে এখানে কিছু কিছু ল্যাপটপে ইয়ে দেওয়া আছে। রেজিডিট কিন্তু কোশ্চেন অ্যান্ড আনসারের মতো, এটা কিন্তু কোনো সব না। আর এগুলো বাকিগুলো সব। আশা করি বুঝতে পেরেছি। তারপর হলো ডিফাইনিং কিওয়ার্ড লেন্থ। এখন কিওয়ার্ড লেন্থে আমরা নেক্সটটা কি দেখলাম, সাবগ্রুপ। সাবগ্রুপ কি? সাবগ্রুপ হলো এ ধরনের কিওয়ার্ড যাদেরকে নিশ বা টার্গেটেড একটি নির্দিষ্ট টার্গেট বা গ্রুপ হিসাবে আর কি দেওয়া যায়, সেগুলোকে আর কি সাবগ্রুপ কিওয়ার্ড বলে। তো যাদেরকে ব্রড মার্কেটের মধ্যে আর কি থাকে। একটু উদাহরণ দেই। উদাহরণ হলো ল্যাপটপের কিন্তু ব্রড ক্যাটাগরি কি হতে পারে, তো এদের কিন্তু ব্রড ক্যাটাগরি হতে পারে যেমন গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। ঠিক আছে? এখন গেমিং ল্যাপটপ কিন্তু কিরকম হয় এগুলোর, এরকম আর কি এই ল্যাপটপ যাদের যেগুলোর মধ্যে গেম আর কি খেলা হবে। তো গেমিং ল্যাপটপের ক্যারেক্টারিস্টিক কি হবে? ক্যারেক্টারিস্টিক হবে এগুলোর মধ্যে ভ্যাকিউম চেম্বার থাকবে, এগুলোর মধ্যে যাতে ভালো মতো এয়ার থাকে। আমরা খুব ভালো মতো জানি ল্যাপটপে যেগুলো আছে, যেগুলো কম দামি ল্যাপটপ, 40,000, 50,000, 60,000, 60,000-এর নিচে, 60,000 ধরেন, 60,000 যেরকম আছে, 60-70,000, এগুলোর মধ্যে কিন্তু আপনার কোনো এই বাতাস যাওয়ার জায়গা থাকে না। আপনি দেখবেন, আপনি একটি ল্যাপটপ ধরেই দেখবেন এর মধ্যে কিন্তু বাতাস যাওয়ার কোনো জায়গা থাকে না। তাহলে গেমিং ল্যাপটপের মধ্যে যেগুলো আর কি আছে, সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই থাকে যে যেহেতু আপনি এটার উপর হেভি লোড দিবেন, এটার মধ্যে যাতে বাতাসটা চারিদিকে যায় এরকম কিন্তু কাজগুলো করা থাকে, এবং এগুলো কিন্তু বাল্কি হয়। তো আমরা কি জানি, এখানে কি লিখেছি, গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। তো 1 লাখ টাকায় নর্মালি অফিসিয়াল জায়গায় 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ পাওয়া যায় না। তাহলে কি বুঝলাম, যে এগুলো খুবই নিশ টাইপের, যারা আনঅফিসিয়ালি ব্রিফকেস ল্যাপটপ যেগুলো আছে, যেগুলো আপনার ওই বাইরের দেশ থেকে আনঅফিসিয়ালি আসে, সেরকম ল্যাপটপ যদি কেউ কিনতে চায় তাহলে আর কি যাতে পাবেন। তাহলে এরকম একটি সাবগ্রুপ আমি পেলাম। তার রানিং শু ফর, এর মধ্যে যদি আমি দেখি ট্রেল রানিং শু ফর ওমেন, ঠিক আছে? তো ট্রেলিং রানিং শু যদি এরকম মেয়েদের জন্য যদি চাই, তাহলে আর কি এরকম আর কি পেতে পারি। তাহলে আমি এটাকেও কিন্তু একটা সাবগ্রুপ আর কি পেলাম। আমি বুঝাতে পেরেছি আশা করি। তো আমি যদি এখানে গেমিং ল্যাপটপ ফর 1 লাখ টাকা যদি দেই, তাহলে উনি এই যে স্টার্টে গেমিং ল্যাপটপ ফর 2024 লিখে আর কি ওনাদের যে গেমিং ল্যাপটপ যেগুলো আছে, এটা এই বছরের না হোক, আগামী গত বছরের আর কি যেগুলো আছে সেগুলো আর কি দিবে। তারপরে ইফ ইউ আর উইলিং টু বাই, এখানে রেজিটের কিছু দিবে। তারপরে 1 লাখ টাকা RX 2050-র মধ্যে, সেপ্টেম্বর 2024। ঠিক আছে? এটা ওই একই রকম, যেগুলো আর কি আনঅফিসিয়াল এসেছে এগুলো গেমিং ল্যাপটপ যেগুলো আছে এগুলো আর কি দেখাবে। তারপরে হলো ডিফাইনিং ল্যাপ। তারপরে হলো নেক্সট যেটা আমরা দেখেছি, শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড। শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড কোনগুলো? যেগুলো আপনার কিছু সময়ের জন্য আসে তারপরে চলে যায়।
তো কিছু সময় যেন আসে এবং চলে যায়, এগুলো কি হতে পারে? আপনাদের কোনো ধারণা আছে? আপনাদের কাছে এটা জিজ্ঞেস করি। আপনাদের কি কোনো ধারণা আছে কি হতে পারে? জিজ্ঞেস করি আপনাদের কাছে, আপনারা বলেন আপনাদের কি মনে হতে পারে। শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড কি হতে পারে? ধারণা আছে? অ্যাড, স্পেশাল এডিশন, কিছুটা গিয়েছে রাইসুল ইসলাম ভাইয়া, কিছুটা গিয়েছে স্পেশাল এডিশন। আর কেউ? অ্যাড, বেলাল হোসেন বলছেন অ্যাড হয়নি। আর কারো? আর কারো? শুনেন, ভুল করলে তো সমস্যা নেই। ঠিক আছে, ভুল করলে সমস্যা নেই, আমরা নিজেদের মতো মজা করে ক্লাস করছি, ঠিক আছে? চেষ্টা করি। ওকে, কারো আর মনে হচ্ছে না, কেউ দিতে চাচ্ছে না। ঠিক আছে, তাহলে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, স্পন্সর। স্পন্সর এরকম বলা যায় না। 50% অফ, এটাও বলতে পারেন। কিছুটা কাছাকাছি গিয়েছে নেসারউদ্দিন। তো আমরা শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কি বলতে পারি? এই ধরনের কিওয়ার্ড কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে, প্রায় ট্রেন্ড বা ইভেন্টের কারণে, কিন্তু দ্রুত ট্রাফিক আনার জন্য আর কি ব্যবহৃত হয়। যেরকম আমি বললাম, 50% অফও বলতে পারেন, অফার টাইপ, যে কিছুক্ষণের জন্য আর কি থাকে তারপরে চলে যায়। তো আমরা কিরকম আর কি শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড ব্যবহার করতে পারি? উদাহরণ হলো ল্যাপটপ ডিলস ইট ডে ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা হলো আমাদের অফারগুলো। যেমন মনে করেন, আমাদের বাংলাদেশের জন্য ঈদ ডে হতে পারে, তারপরে বৈশাখী অফার হতে পারে, তারপরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হতে পারে। তো এরকম লং টাইম ফ্রেশ কিওয়ার্ড যেগুলো কিছুক্ষণ সময় জন্য থাকে, তারপরে কিছু অফারের জন্য আর কি দেয়, দিয়ে আর কি চলে যায়, যেরকম 50% অফ ভাইয়া বললো। তারপরে এরকম কিছু আর কি দিয়ে একটুক্ষণের জন্য থেকে পরে চলে যায়। তো এরকম শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড আমরা ব্যবহার করে কিন্তু দিতে পারি। বা অথবা আমরা যে নিউ রানিং শু ফর ডিলস অন ইট ডে, এটাও আমরা ব্যবহার করতে পারি ইন বাংলাদেশ। এটা আমি যদি দেই তাহলে কিন্তু আর কি দিতে পারি। তো আমি এখানে ইন বাংলাদেশ কেন দিয়েছি? এটা তো আমার নেক্সটটা দেওয়ার কথা। কারণ যদি আমি নিউ সব ডে ইন ইট ডে যদি দিয়ে দেই, তো কেন জানি না গুগল বুঝে যে আমি পাকিস্তানের জন্য চেষ্টা করছি। এটা আমি নিজেও জানি না কি জন্য। তো ঈদ ডে ইন 2024 দিলে এটা পাকিস্তানি আর কি, পাকিস্তান আর কি খুঁজে, সে বাংলাদেশে খুঁজে না, তাই আমি ইন বাংলাদেশ দিয়েছি। তো আমি যদি গুগলে যাই, তাহলে ল্যাপটপ ঈদ অফার যেগুলো আছে সেগুলো আর কি দেখা যায়, যে বেস্ট পারচেস ইন কুরবানি, তারপর ল্যাপটপ প্রাইজ ইন 2024 বাংলাদেশ, তারপরে ঈদ ডে সেল ইন অফার যেগুলো আছে সেগুলো আর কি দেখা যায়। আর রিলায়েন্সেও আর কি ল্যাপটপ প্রাইজ ইন বাংলাদেশ 2024 এগুলো আর কি পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড কাকে বলে। তারপরে নেক্সট হলো লং টাইম এভারগ্রিন কিওয়ার্ড। তো এইগুলো কিওয়ার্ড কিন্তু আমরা চেষ্টা করব আমাদের যখন এসইও করব এগুলো ব্যবহার করতে। তো লং টাইম এভারগ্রিন কিওয়ার্ড বিষয়টা কি? লং টাইম এভারগ্রিন কিওয়ার্ড হলো এই ধরনের কিওয়ার্ড দীর্ঘমেয়াদী সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিক আনে। এগুলো ট্রেন্ড বা সিজনের সঙ্গে আর কি সম্পর্কিত নয়। ঠিক আছে, আপনার যখনই ইচ্ছা তখনই কিন্তু ব্যবহার করতে পারেন, এবং এটা কিন্তু আপনার ট্রেন্ড বা সিজনের সাথে সম্পর্কিত হয় না। একটু উদাহরণ দেই, যেরকম হাউ টু চুজ এ ল্যাপটপ। ঠিক আছে, আপনি এটা সারা জীবন দেন, এই এরকম আপনি যদি কিওয়ার্ড দিয়ে একটি পেজ বা ভিডিও, ইউটিউব ভিডিও বানান বা যাই বানান না কেন, আজীবন এই ভিডিও চলতে থাকবে। ঠিক আছে, মানুষ ল্যাপটপের ভিডিও আজীবন খুঁজতে থাকবে, যে হাউ টু চুজ এ ল্যাপটপ বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ। তো এরকম যদি আমি আর কি দেই, একটা পোস্ট দেই, ফেসবুক পোস্ট দিই বা যাই বানাই, এটি কিন্তু অলওয়েজ আর কি চলতে থাকবে। তো এগুলো কি হয়? এগুলা লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড এর মধ্যে কিন্তু পড়ে। তো আমরা বুঝতে পারলাম যে হাউ টু চুজ এ ল্যাপটপ, যেমন আমি গত ক্লাসে বলেছিলাম কি হাউ টু মেক এ ডিম পোচ, ওইটা কিন্তু নাও চলতে পারে, কিন্তু হাউ টু চুজ এ ল্যাপটপ এটা কিন্তু ঠিকই চলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো আমি যদি এখানে দেই যে হাউ টু চুজ এ ল্যাপটপ, তাহলে কিন্তু ওয়ার্ড নামক একটি ওয়েবসাইট আছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের এফএকিউ থাকে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হাউ টু চুজ দ্য রাইট ল্যাপটপ, স্টেপ টু স্টেপ গাইড। তারপর ল্যাপটপ বাইং কিবোর্ড, এটা কিন্তু অনেক পুরানো পুরানো ওয়েবসাইট। আমি যেটা বললাম এভারগ্রিন, যেহেতু এটা আপনি এখনো সার্চ দিলেও পাবেন। আপনি যদি সার্চ নিয়ে দেখেন, এটা অনেক পুরানো ওয়েবসাইট।
তা বেস্ট বাইয়ের যেটা আছে বাইং গাইড, এটাও কিন্তু অনেক পুরানো ওয়েবসাইট। এবং মাইক্রোসফট সেই যে আর্টিকেল একবার দিয়েছিল, ল্যাপটপ বাইং গাইড, হাউ টু চুজ দ্য রাইট ল্যাপটপ, ওই আর্টিকেলে একবার দিয়েছিল, ওইটা আর যায় নাই। ঠিক আছে, তা আমরা কি বুঝলাম, যে এই যে যে ফ্রেশ ওয়ান টাইম ফ্রেশ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আজীবন থাকে। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা কিওয়ার্ড থেকে শুরু করে এই কিওয়ার্ড রিসার্চটা নিয়ে আলাদা ক্লাস যদি না করতাম তাহলে আমরা অনেক কিছু বুঝতাম না। সবাইকে বুঝতে পেরেছি? এজন্য আমি দুইটা ক্লাস আলাদা করি, একসাথে না করে। আমরা যদি দুইটা ক্লাস একসাথে করতাম তাহলে আমাদের মাথায় কিছুই ঢুকতো না। বুঝতে পেরেছি? নর্মালি আপনাদের এই দুইটা ক্লাস একসাথে থাকে, আমি দুইটা ক্লাস আলাদা আলাদা নেই। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তো আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, এবং আগামী ক্লাস হলো ক্লাস, ঠিক আছে? তো এই জন্যই আর কি অনেকে আর কি ইয়ে টিয়ে এই কি জানি বলে সিলেবাস চায়। তো সিলেবাস আমি এখনো দেই না, একবারে আপনাদের কোর্সের শেষে আমি একটা সিলেবাস বানিয়ে সিলেবাস দিয়ে দিব। কিন্তু আপাতত এখন দিব না, এর কারণ হলো এটাই, আমি নিজের মতো ক্লাসগুলো নেই যেটাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? জি, আজকে ক্লাস শেষ, কিন্তু পরীক্ষার কথা কিন্তু ভুলে যাবেন না। ঠিক আছে? পরীক্ষার কথা কিন্তু ভুলে যাবেন না, এবং আমি যেটা বলেছি রিটেনের মার্কস কিন্তু পরে দেওয়া হবে, লিংক কিন্তু দেওয়া হবে, সেই একইভাবে পোস্ট করে দেওয়া হবে। পরীক্ষার ঠিক এই যে 7টার সময় কিন্তু, হ্যাঁ লিভ নিতে পারেন, 7টার সময় কিন্তু আপনারা যাবেন, গিয়ে দেখবেন পোস্ট হয়ে গেছে। কিন্তু অবশ্যই কিন্তু এক্সাম কবে, এক্সাম কিন্তু এক্সামের টাইম কিন্তু আমি বলে দিয়েছি একটু আগে। এক্সাম কিন্তু আপনাদের 30 তারিখ, নেক্সট ক্লাসে। ঠিক আছে আপু, জেসমিন আপু, আমি কিন্তু বলেছি এক্সাম কিন্তু 30 তারিখ, পোস্ট কিন্তু আলাদাভাবে বলা হবে না। ঠিক আছে? তো ইয়াসমিন আপু কথা বলতে চায়। জেসমিন আপু কি কথা বলবেন বলেন, নাকি ইয়াসমিন আপু, না ইয়াসমিন? স্যার, এতদিন যে ক্লাসগুলো হলো সেগুলোর উপরে হবে তো এক্সাম? হ্যাঁ হ্যাঁ, তো এতক্ষণ ধরে তো তাই বললাম আপু। আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ ইয়াসমিন আপু বলেন। আমি যেটা জিজ্ঞেস করলাম হলে ম্যাডাম আগে বলে নিচ্ছে আর কি, এটি জিজ্ঞেস করতাম, আমি অনেকটা লেটে ক্লাসে ঢুকছি তো ম্যাডাম না এই স্যার? কারণে। স্যার না, ওই আগে যে এক আপু বললো আর কি, ও ঠিক আছে, ওকে পর আমি এটি জানতাম। ওকে ওকে। ওকে। একজন বলেছে ইনকগনিটো মোড কিভাবে চালু করব। আমরা গুগল আমরা গুগলে যাব, মোবাইলের মধ্যেও ইনকগনিটো মোড আছে। মোবাইলে যাব, পিসিতে গুগল ক্রোমে যাব, এই যে থ্রি ডটস যে আছে, থ্রি ডটস ক্লিক করব, তারপরে যে নিউ ইনকগনিটো মোড ক্লিক করলে ইনকগনিটো মোড চলে আসবে। না ওইটা আমি করব না, আমাদের ভিডিও তো আছে, ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? আমি বললাম কি ডিএম রায়হান, এগুলো সবগুলো আপনাদের গুগলে সার্চ দিয়ে পড়ার কথা, আমি রেডি করে দিয়েছি, এতটুকু বেটার। ঠিক আছে? ডিএম রায়হান, বুঝতে পেরেছি আপনাদের যেটা করার কথা, গুগলে সার্চ দিয়ে টিএ ইন এসিও এভাবে করে পড়তেন। আমি কিন্তু এভাবে পড়েছি যখন আমি কোর্সটা করেছিলাম, বুঝতে পেরেছি? টিএ মানে টপিক অথরিটি, তারপরে এর মানে কি, পরে ডিএ ইন এসিও, ডিএ মানে হলো ডোমেন অথরিটি। রায়ানকে বুঝতে পেরেছি? আমি যখন পড়েছি এভাবে পড়েছি, তো আপনাকে আমি এইভাবে করে সুন্দর মতো বাংলায় করে লিখে দিয়েছি, ক্লাসের মধ্যে আছে। তো এরপরেও যদি আপনি বলেন আমার পিডিএফ করে আপনাকে এভাবে দিতে, তো এটা কিন্তু বেশি আলসতা হয়। জাহাঙ্গীর ভাইয়া বলেন, ভিডিও আছে, ভিডিওতে দেখে নেবেন। জাহাঙ্গীর বলেন, শিলা খাতুন বলেন, নূর আলম বলেন, নাসির উদ্দিন, নূর আলম বলেন। জি স্যার, জি। ভালো আছেন? জি ভালো আছি। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে এসিও তে আর কয়টা, এসির উপরে আর কয়টা ক্লাস হবে? আরো 2টা ক্লাস পাবেন। সেগুলো কোন কোন বিষয়ের উপর হবে?
অন পেজ এসিও, অফ পেজ এসিও। আর কিওয়ার্ডের উপর কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করে ওইটা ওইটাও দেখাবেন না? ওইটাও ক্লাসের মধ্যে হবে। ঠিক এটা আছে। আগামী ক্লাসে? হ্যাঁ, আগামী ক্লাস তো পরীক্ষা হবে। সরি, পরীক্ষার পরে? হুম। ক্লাস হবে না আগামীকাল। ধন্যবাদ স্যার। ঠিক আছে। জি ধন্যবাদ। ওকে। হ্যাঁ, শিলা খাতুন বলেন। হ্যাঁ, বলতেছি কি ওই অ্যাডস এসইও করার জন্য অ্যাডস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট ওইগুলো লাগবে না? কি- আপনাদের এসিও করার জন্য কি কি লাগবে সেটা জানা দরকার নেই, আপাতত পরীক্ষার জন্য যা যা পড়া লাগে পড়ে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। আহ নেসার উদ্দিন বলেন। স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। স্যার, যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে স্যার, একটা স্লাইডে আপনি বলছিলেন যে একটা মানে কোয়ালিটি মেনটেন করে না, কিন্তু আপনি বলছেন কোয়ালিটি মেনটেন করে। ওই বিষয়ে একটু কনফিউশনে পড়লাম স্লাইডের ভিতরে। কোনটা? বুঝি নেই। এটা স্যার ওই যে বরিশাল সিবিএন এর ভিতরে মনে হয় সম্ভবত সিবিএন যে স্লাইডটা আছে বা এর আগের স্লাইডটা, আমি ওই সময় কোশ্চেন করছিলাম স্যার, কিন্তু এটা আপনার কাছে পৌঁছায়নি। আর ভুল হলে ভুল হতেই পারে। দেখি বলেন। কনফিউশন হয়েছে তো এটা স্যার। বলেন কি একটু ভুল। আসতে জানি স্যার। না, এটা না স্যার। এটা এটা তো পিবিএন। একটু উপর দিকে যান স্যার, একটু উপর পেজটাতে। এখানে কোনটায় সমস্যা আপনার? ওকে স্যার, একটু উপরের দিকে যান। মানে উপরে না, নিচে নিচে স্যার। এটা তো প্রাইমারি পেজ। আর নিচে যান স্যার। স্যার, ট্রাস্ট ফ্লোতে মনে হয় সম্ভবত। না না, এটা স্যার, বলেন। এটা স্যার। ট্রাস্ট ফ্লোতে না স্যার, এটা এটা পরেরটা, পরেরটা, পরের স্লাইডটাতে কি আছে? এটা এটা স্যার, এটাতে স্যার এখানে যে কোয়ালিটিকে বিবেচনা করে না, যে কাইটেশন ক্রিয়েশন ফ্লো লিঙ্ক এর কোয়ালিটিকে বিবেচনা করে না। এখানে আপনি বলছেন কোয়ালিটি বিবেচনা করে, এই জন্য আমি কনফিউশন করলাম যে আসলে কোনটা ঠিক। কোয়ালিটি বিবেচনা করে না এর মানে হলো যে আপনি এটা ডিএ কত, ঠিক আছে? প্রতিটা হুম। ওয়েবসাইটের আমি তো আপনাদের যখন হোম পেজ অফ পেজ করবেন তখন আপনারা আরো ডিটেলস বুঝবেন যে একটি পেজের আসলে কতটা ডিএ আছে, এটা মেজারমেন্ট আমরা দেখাবো। তো যখন ডিএটা দেখবেন, তো একটি পেজের আসলে কতটা ডিএ আর কি দেখে আপনি বুঝতে পারবেন পেজটা কতটা ভালো। তো ও ডিএটা কত এটা দেখে না, কিন্তু ডিএ আপনার কয়টা আর কি দিয়ে করেছে সেটা দেখবে। আপনি কয়টা ব্যাকলিং করেছেন এগুলো আমরা যখন ক্লাসে এটা আর কি অন এটা পেজ অফ তো পেজ করবো তখন কোয়ালিটি, বুঝবেন। কোয়ান্টিটি স্যার। হ্যাঁ, কোয়ান্টিটি। দেখেন, সংখ্যা মাপায়, লিঙ্কের সংখ্যা মাপায়, ওয়েবসাইটের সংখ্যা মাপে। মনে করেন আপনি একটি একটি ওয়েবসাইট করেছেন সেখানে আপনি 500 ইয়ে করেছেন, 500 ব্যাকলিং করেছেন, তাহলে সে সাইটেশন ফ্লো আপনার উপরে বেশি হবে। ঠিক আছে, সাজেশন ফ্লো আপনি ওভাবে দেখতে পারবেন না, কিন্তু ওই ম্যাজেস্টিকের ওইখানে ম্যাজেস্টিক ওয়েবসাইটে গিয়ে যদি আপনি ট্র্যাক করতে চান তাহলে আপনাকে দেখাই দিবে আপনার সাজেশন ফ্লো কত। ঠিক আছে। ক্লিয়ার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। জাহাঙ্গীর আর টেকনোস্পার্ক 6 বলেন। টেকনোস্পার্ক 6, টেকনোস্পার্ক 6। তো টেকনোস্পার্ক 6 কিছু বলছেন না, জাহাঙ্গীরও কিছু বলছেন না। তো আপনাদের আর কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটি কেটে দিই। কারো কোনো প্রশ্ন নেই? শুধু তাবাচ্চুম তাবাচ্চুম বলেছে যে
পরীক্ষা কতক্ষণ হবে আমি অলরেডি রানস দিয়েছি। পরীক্ষা আপনার 40 মিনিট, কিন্তু পোস্টটা থাকবে আপনার 2 ঘন্টা পর্যন্ত, ঠিক আছে? যাতে অনেকের কিন্তু 2 মিনিট লেট হতে পারে, 40 মিনিট পরে কিন্তু মানে এই জন্য আর কি 2 ঘন্টা থাকবে। কিন্তু পোস্টটি 2 ঘন্টা পরে কিন্তু আমি পোস্ট কেটে দিব। আমি কি সবার আমার কথা ক্লিয়ার? 2 ঘন্টা পরে আমি পোস্টটা কেটে দিব। পরে কিন্তু আপনারা চাইলেও কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, এমন যদি পরীক্ষাও দেন। তো যেহেতু সবাই বুঝতে পেরেছেন, এই নিয়ে আর বারবার কথা বলার দরকার নেই, এক কথাই বারবার বলছি। তো সবাই আহ মাসুমা আফরিন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আপনি যে বললেন যে পরীক্ষা হবে 2 ঘন্টা, পোস্টটা থাকবে, আর পরীক্ষা হবে 40 মিনিট। পরীক্ষা 40 মিনিট, এটা ঠিক আছে? আপনার আপনি পরীক্ষা হলো 40 মিনিট। আপনার পরীক্ষা আপনি যখন শুরু করবেন আপনি তো ওখানে দেখবেন 40 মিনিট আর কি আছে, কিন্তু এখন অনেকেই তো 10 মিনিট 15 মিনিট পরে তো আসতে পারে, তাই না? আমি জি, আপনাদের ক্লাস টাইম কতক্ষণ? দুই দুই ঘন্টা ঘন্টা তো 2 ঘন্টা পরে আমি পোস্টটি রিমুভ করে দিব। আপনারা পরীক্ষা দিতে পারবেন না। তারপরে আমি মানে ওখানে দেখতে পারবো যে আপনারা কখন সাবমিট করেছেন, ঠিক আছে? যারা জি, যারা আমাদের এই যে এই 9টার পরে, 7টা থেকে 9টার পরে যারা আর কি ইয়ে করবে, সাবমিট করবে, তারা বাদ, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আমি বললাম যে আমরা 2 ঘন্টা প্রশ্ন থাকবো, 40 মিনিট দিব না 1 ঘন্টা দিব, আপনি কিভাবে দেখবেন এটা ভাবছিলাম। ওইটা ওইটা দরকার নেই, আপনার অত কিছু বোঝার দরকার নেই। আমি কি বললাম যে আপনাদের যদি কেউ 9টার পরে আর কি দেন, তাহলে কিন্তু আপনাদের মার্কস, আপনাদের রেজাল্টটা কাউন্ট করা হবে না, ঠিক আছে? স্যার, আমি একটা কথা বলতাম যে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে সময় মতো ঢুকছি, ক্লাসগুলো 1 সেকেন্ডও মানে এদিক সেদিক হয় নাই, করছি জি, প্র্যাকটিক্যাল জি, যতটুকু করা দরকার জি। বুঝতে মোটামুটি পেরেছেন করছি। সবকিছু? নাকি জি, কিছুই বুঝেননি? বুঝছি, কিন্তু ওরকম ভাবে মানে একটা বুঝতেছি না, এটাই তো সমস্যা। আহ, কিছু কিছু বুঝি, বেশিরভাগই বুঝি, অনেক কিছু বুঝি না। কি কি বুঝেন না সেটা বলতে হবে। আপনি নোট করেছেন? নোট আমি যেভাবে বলেছি নোট করেও যদি না বুঝেন তাহলে বলতে হবে যে স্যার আমি নোট বুঝিনি করা এই জিনিস। হয়নি, ভিডিও গুলো দেখে নোট করতেছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি ভিডিও দেখে আমি কিন্তু বলেছি যে প্রথমে নোট করবেন। নোট করে একবার একবার দেখে কিন্তু এগুলো জিনিস বোঝা যায় না, যেহেতু বিষয়টা কঠিন, তাই না? জি, তো আমি কিন্তু একবার দেখে যে বুঝি এমন কিন্তু না, আমার কিন্তু কয়েকবার দেখে নিতে হয়, ঠিক আছে? জি, আমি কিন্তু আপনাদের করার আগেও কিন্তু আরো কয়েকবার দেখে নিই। জি। তো বিষয়টা কি, আপনাকে নোট করতে হবে। আমার কিন্তু নিজেরও নোট আছে, তো আমি কিন্তু নোট করি, বুঝতে পেরেছি। আর এখনো নোট স্যার, করি। আমি যখন প্র্যাকটিক্যাল করি তখন ফোন দিয়ে হেডফোন কানে লাগায় পরে পিসিতে আমি প্র্যাকটিক্যাল করি, এরকম করে আপনার ক্লাস দেখি আর প্র্যাকটিক্যাল করি, এরকম করি। হ্যাঁ, আমার যখন আমার ক্লাস করাবো তখন প্র্যাকটিক্যাল করবেন না, তখন নোট করবেন, খাতায় লিখবেন। আমি যা বলি, যেটা মনে হবে যে নোট করা লাগবে, তখন দ্রুত লিখে নিবেন, যেভাবে পারেন লিখে নিবেন। পরে যখন আপনি ভিডিওটা দেখবেন, ওই যে নোট যে করেছি ওই জিনিসটা দেখবেন যে একবার রিভিউ হয়ে গেছে, তখন আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার, দোয়া তখন করবেন যে যেন সামনে অগ্রসর হতে পারি, জি, চেষ্টা জি, করতেছি। জি, চেষ্টা করেন, কারণ বিষয়টা কঠিন, সামনে আরো কঠিন হবে। সুতরাং একটু চেষ্টা করবেন, ঠিক আছে? জি ওকে। কিন্তু হাল ছাড়বেন না, কথা হলো হাল ছাড়বেন না যে কঠিন দেখে ছেড়ে দিলাম, বিষয়টা এরকম, ঠিক আছে? স্যার, আর আপনারা তো আমার পাশে আছেন। হ্যাঁ, আমি কিন্তু ছেড়ে দেই নাই এ পর্যন্ত, কিন্তু কাউকে আমি ছেড়ে দিই নাই। আপনি যদি লেগে থাকতে চান, আমি তো কাউকে ছেড়ে দিইনি। ওকে। জি, ওকে, ওকে। মিউট করে দিলাম। টেকনো স্পার্ক 6 বলেন। নমস্কার স্যার, কেমন আছেন? জি, নমস্কার, ভালো আছি, বলেন। স্যার, গত কয়েকটা ক্লাস আমি রেগুলার ছিলাম। আমি একটা প্রাইভেট জব করি, তো ওই জবের কারণে আমি আসলে ঢুকতে পারিনি, বা কয়েকটা ভিডিও আবার চেকও করে দেখতে পারিনি। এখন স্যার, যে পরীক্ষাটা নেবেন 30 তারিখ, জি, এটা কি থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল হবে স্যার? এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ হবে? এমসিকিউ আচ্ছা হবে আচ্ছা। আর কিছু, আর দুই একটা রিটেন কোশ্চেন হবে, জি জি। ঠিক আছে? এখন এখন স্যার, ধরেন আমরা যারা হয়তো এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক ভালো অভিজ্ঞতা আছে,
কিন্তু আমি মনে করবো যে এখানে আমার অভিজ্ঞতা খুব একটা নেই, বা আমি আমি ক্লাস, গত ক্লাস করেছিলেন। গত ক্লাস না আমার স্যার করতে আমি পারেনি। বলেছিলাম গত ক্লাসে যে পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য হলো আপনি ধরেন কোনো একটা জায়গায় ডিজিটাল মার্কেটার হিসাবে আপনি রিক্রুটমেন্ট পাচ্ছে চান, তখন আপনাকে কিন্তু পরীক্ষা নিবে। তো আপনার যদি জি এরকম কোনো এক্সপিরিয়েন্সই না থাকে যে পরীক্ষা দেওয়ার, জি তাহলে কিন্তু আপনার জি কিছুই করতে পারবেন না। তার জন্য জি কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হয়। তারপরে জি পড়েন। জি জি। এখন মনে করেন স্যার আমরা পরীক্ষাতে হয়তো আপনার ভিডিওগুলি সুযোগ পেলে দেখবো, জবের কারণে সুযোগ পাই না আসলে, সময়ের সঙ্গে মানে একটু চাপ যাচ্ছে আর কি জবে। যার কারণে আমি ফার্স্ট 5-6টা ভিডিও এই আপনি আপনার মিটিং, জুম মিটিং আমি আমি দেখেছি। বলেছি যে আজকের ক্লাস এবং গতকালের ক্লাস এটা বেশি করে দেখবেন। তারপরে আগের ক্লাসগুলো আবার একটু ভালো মতো বুঝবেন, ঠিক আছে? জি জি জি। মুখস্থ করতে কিন্তু ধরেন আমি আমরা বেশি ওই, বলি নাই। আমি বলছি বুঝে যাবেন, ঠিক আছে? মুখস্থ করার কিছু যদি, নাই। জি জি জি, যদি আপনার ওই পরীক্ষায় আমরা উত্তীর্ণ না হই সেক্ষেত্রে আমাদের কি কোনো সহযোগিতা করবেন কিনা কোনো না কোনো ভাবে? এমন তো না যে আপনি ফেল করলে আপনাকে নেক্সট নেক্সট ক্লাসের মধ্যে করতে পারবেন না, এমন তো কিছু নেই। ঠিক আছে? জি জি ওকে, ঠিক জি। আছে। এই এই ক্লাস, স্যার এই ক্লাসগুলি কি আবার রিপিট করবেন? কোন ক্লাস? এই যে এখন ধরেন আজ 1 টু 12 যে ক্লাসগুলি হলো, 1 থেকে 12, এগুলি কি রিপিট হবে আবার না? না, আপনার ভিডিও আচ্ছা করা আচ্ছা। আছে, ভিডিওগুলো দেখে নেবেন। জি জি জি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। ওকে, ঠিক আছে। জি। আর যেহেতু কেউ কথা বলতে চাচ্ছেন না, তাহলে এখন গুড নাইট, ভালো থাকবেন। আর হাসিনা আপু, থ্যাংক ইউ, আপনাকেও ওয়েলকাম।